সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ভাসানী টিভির নিয়মিত আয়োজন হক কথার আজকে পঞ্চম পর্ব। আজকে আমরা আলোচনা করব মূলত গণতান্ত্রিক আন্দোলনের সিংহপুরুষ জাতীয় নেতা মশিউর রহমান জাদু মিয়ার স্মরণে। গত 9 জুলাই ছিল মশিউর রহমান জাদু মিয়ার 96তম জন্মবার্ষিকী। করোনার কারণে আসলে বিশ্বব্যাপী নানা ধরনের সমস্যার সাথে সাথে বাংলাদেশও বিভিন্ন সমস্যার সম্মুখীন। শারীরিক দূরত্বতা সহ নানা ধরনের নিয়ম নীতি এবং বাধ্যবাধকতার কারণে আনুষ্ঠানিকভাবে আমরা মশিউর রহমান জাদু মিয়াকে সেইভাবে স্মরণ করতে পারিনি। এর আগে বাংলাদেশ ন্যাপের উদ্যোগে একটি ছোট্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা আজকে জাতীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছি মশিউর রহমান জাদু মিয়া সম্পর্কে কিছু বলার জন্য। শুধু দর্শক মণ্ডলী, আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশে দুর্নীতির একটি ভয়াবহ চিত্র জনগণের সামনে চলে এসেছে। শাহেদ সাবরিনাদের কারণে আজকে সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ। অন্যদিকে পাটকলসগুলো বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিককে বেকারত্বের অভিশাপে আষ্টেপৃষ্টে বেঁধে রাখা হয়েছে। এই সব কিছু মিলেই আসলে যেহেতু মশিউর রহমান জাদু মিয়া একজন রাজনীতি কিংবদন্তির নায়ক, মশিউর রহমান জাদু মিয়া রাজনীতির সাথেই সম্পর্কিত। একজন রাজনীতিবিদের জীবন সম্পর্কে যখন আমরা আলোচনা করব, স্বাভাবিকভাবেই রাজনীতি আমাদের কাছে চলে আসবে। সব কিছু মিলেই আমরা আজকে এই আলোচনা করব। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা, গণদলের চেয়ারম্যান, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আবুল কাশেম চৌধুরী, সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে যুক্ত ছিলেন, আবারও যুক্ত হবেন। হয়তো ইন্টারনেটের কারণে নানা সমস্যা আমাদের হয়ে থাকে। সুদূর কুমিল্লা থেকে যুক্ত হবেন। মফস্বলগুলোতে আসলে ইন্টারনেট খুবই দুর্বল, যদিও ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়। আমরা রাজধানীতে যারা থাকি তারাও ইন্টারনেটের নানা ধরনের বিভ্রান্তির শিকার হই, আর মফস্বলে থেকে সেটা তো আরও বেশি ভয়াবহ। জাতীয় কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মহসিন ভুইয়া। সুধীমণ্ডলী, আমি মূলত আলোচনায় যাওয়ার আগে খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। জন্মগ্রহণ করলে সবচেয়ে চিরসত্য হচ্ছে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর মাঝে কিছু কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলি থাই পাহাড়ের চেয়ে ভারী বোধ হয়। জাতীয় নেতা মশিউর রহমান জাদু মিয়ার মৃত্যু সে কথাটি মর্মে মর্মে উপলব্ধি করতে সাহায্য করছে অনেককেই। মানুষ মাতৃ দোষে গুণে মানুষ। মশিউর রহমান জাদু মিয়া নিশ্চয়ই সকল গুণ ছিল দোষের ঊর্ধ্বে নন। কোনো মানুষই বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারে না, থাকেও না। জাদু মিয়ার সম্পর্ক বিতর্ক দীর্ঘদিনের। আমাদের রাষ্ট্রে এবং সমাজে রাজনৈতিক প্রশ্নের জটলাসমূহ যখনই জটিল থেকে জটিলতার আকার ধারণ করতে থাকে, জাদু মিয়ার সম্পর্কে বিতর্ক নতুন নতুন মাত্রা অর্জন করে থাকে। রাজনীতিতে একটি অংশ তাকে খারিজ করে দিতে পারলেই বেঁচে যান, আবার অন্য একটি অংশ খুব বেশি স্মরণেরও প্রয়োজন বোধ করে না। তবে একটি আমরা বিশ্বাস করি, যতদিন গণতান্ত্রিক আন্দোলন চলবে, বিশ্বব্যাপী গণতন্ত্রের সংকট চলবে, ততদিনই মশিউর রহমান জাদু মিয়ার কর্ম, তার রাজনীতি আমাদের অনুপ্রেরণা যোগাবে। শুধু দর্শক মণ্ডলী, আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আমরা প্রথমেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ারম্যান, ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা, গণদলের চেয়ারম্যান, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জননেতা এটিএম গোলাম মাওলা চৌধুরীকে। মাওলা ভাই, আপনার মাইকটা মিউট করা। শোনা যাচ্ছে না তো? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিধ্বনি হচ্ছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি,
বিসমিল্লাহির রহমানির রহিম। ভাসানী টিভির আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক রাজনৈতিক নেতা, রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক জনাব গোলাম মোস্তফা ভূঁইয়া সাহেব, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার মাধ্যমে আজকে সহ আলোচকবৃন্দ, বিদগ্ধ রাজনীতিবিদ জনাব শাহ আহমদ বাদল, জনাব আবুল কাসেম চৌধুরী, জনাব মহসিন ভূঁইয়া সাহেবকে, পাশাপাশি ভাসানী টিভির অগণিত দর্শক শ্রোতাকে, যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা দেখবেন, সবাইকে আমাদের দল গণদলের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আলোচনা শুরু করতে চাই। আলোচনার প্রারম্ভে আজকের যিনি সঞ্চালক, আমাদের প্রিয় নেতা এম গোলাম মোস্তফা ভূঁইয়া সাহেবকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে ওনার জন্মদিনে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা যেতে চাই। আমি প্রত্যাশা, আমাদের আশা, গোলাম মোস্তফা ভূঁইয়া সাহেবের আগামী দিনগুনা, অতীতে যেভাবে গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন, আগামী দিনে গণতান্ত্রিক একটা রাষ্ট্র বিনির্মাণে ওনার অবদান রাখবেন। আজকের জন্মদিনে ওনাকে এই শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করতে চাই। আলোচনা বিষয়বস্তু আপনি রেখেছেন মশিউর রহমান জাদু ভাই, যাকে জাদু ভাই নামে যিনি সুপরিচিত ছিলেন। মশিউর রহমান জাদু ভাইয়ের 96তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা। জাদুভাই ছিলেন এক কথায় যেটা বলতে হয় গণতান্ত্রিক আন্দোলনের একজন সিংহ পুরুষ। তিনি মারা যান ইন্তেকাল করেন 1979 সালে। 79 সালের 12ই মার্চ, প্রায় 40 বছর অতিবাহিত হয়ে গেছে। জাদুভাইদের মতন রাজনীতিবিদদের জন্ম যুগে যুগে হয় না। জাদুভাই রাজনৈতিক জীবনে তিনি রেখে গেছেন রাজনীতিতে অসংখ্য অনুসারী। জাদুভাইদের জন্ম সমাজে ঐতিহাসিক প্রয়োজনে জন্ম দেয় দেশের এরকম সাহসী সন্তানদেরকে। সে কারণে যে একজন শ্রেষ্ঠ সন্তান হিসাবে জাদুভাইকে আজকে আমরা স্মরণ করতে চাই। জাদুভাই আজীবন তিনি সংগ্রাম করে গেছেন গণমানুষের মুক্তির জন্য। প্রতিবাদে, প্রতিরোধে, সংগ্রামে তিনি কখনোই পিছপা হননি। জাদুভাই রাজনীতি মানব কল্যাণে করে গেছে এবং ওনার সারাটা জীবন মানব কল্যাণে নিয়োজিত রেখেছিলেন। জীবনে চাওয়া পাওয়ার নিয়েই কখনো ভাবেন নাই। কল্যাণের রাজনীতিতে তিনি নিয়োজিত ছিলেন। রাজনীতি করতে এসে তিনি পিছন দিকে ফিরে যান নাই। জাদুভাইয়ের এমন একটি পরিবার যে তার জন্ম হয়েছিলেন নীলফামারীর ডিমলায়, খগাখড়ি যোদ্ধার পরিবারে তার জন্ম, জমিদার পরিবারে তার জন্ম হয়েছিল। কিন্তু সেই জমিদার পরিবার থেকে বেরে এসে সুখ স্বাচ্ছন্দ্য বিলাসবহুল জীবন যাপন ইচ্ছা করলেই তিনি করতে পারতেন। সেখান থেকে তিনি বেরে এসে গণমানুষের রাজনীতি করেছেন, জাতীয় স্বার্থে তিনি রাজনীতি করেছেন। তিনি সান্নিধ্য পেয়েছিলেন মজলুম জননেতা মরহুম আব্দুল হামিদ খান ভাসানীর সাথে তিনি কাজ করেছিলেন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এদেশের স্বাধীনতা আন্দোলনে বঞ্চিত মানুষের, নিপীড়িত মানুষের জন্য সংগ্রাম করেছেন।
জাদুভাই তার সাথে থেকে এই সংগ্রাম, এই লড়াইয়ে সবসময় উনি সাথে ছিলেন। মানুষের স্বাধিকারের জন্য, এই দেশের স্বাধিকার আন্দোলনে, সংগ্রামে, মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তির আন্দোলনে জাদুভাই সবসময় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথেই থেকেই আন্দোলন সংগ্রাম করে গেছে। জাদুভাইয়ের সাথে যারা রাজনীতি করেছিলেন, জাদুভাইয়ের সহকর্মী হিসেবে যারা ছিলেন, সেখানে কিছু লোকের নাম, কিছু নেতার নাম উল্লেখ করলেই নয়। তাদের ভিতরে অন্যতম ছিলেন ডক্টর আলিমুল আল রাজি। ডক্টর আলিমুল রাজির মতন একজন শিক্ষিত, রুচিশীল মানুষ জাদুভাইয়ের সাথে একসাথে রাজনীতিতে ছিলেন। ব্যারিস্টার কামরুল ইসলাম সালাউদ্দিন, আপনারা জানেন, যিনি দীর্ঘদিন ন্যাফে ছিলেন, তিনি 1973 সালে আপনার ফরিদপুরের মধুখালী থেকে স্বতন্ত্র নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসেছিলেন এবং পরবর্তী পর্যায়ে ন্যাফে যোগদান করেন এবং জাদুভাইয়ের সাথে একসাথে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে একসাথে রাজনীতি করেছিলেন। এই সবই ছিলেন জাদুভাইয়ের সহকর্মী। আরো উল্লেখযোগ্য হলেন এসএবারি আইটি, ইমরান আলী সরকার, মরহুম কাজী জাফর আহমেদ, হায়দার আকবর খান রণ, রাশেদ খান মেনন সহ অনেকেই আজকে যে সহ আলোচক হিসেবে এসেছেন। আমি যতটুকু জানি, আবুল কাসেম চৌধুরী সাহেব, তিনিও জাদুভাইয়ের সান্নিধ্য পেয়েছিলেন, জাদুভাইয়ের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। যে কথা আজকের এই দিনে জাদুভাইকে স্মরণ করা দরকার। আজকের যে রাষ্ট্রীয় যে ব্যবস্থা, যে গণতন্ত্রহীন যে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা চলছে, সেখানে জাদুভাইয়ের মতন নেতাদের খুব বেশি প্রয়োজন ছিল, সাহসী নেতার খুব প্রয়োজন ছিল। এক কথা, যে কথা আমি বলেছিলাম যে গণতান্ত্রিক আন্দোলনের সিংহপুরুষ, আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতান্ত্রিক একটা রাষ্ট্রীয় কাঠামো নির্মাণের জন্য জাদুভাইদের মতন নেতার খুব দরকার ছিল। যে নেতা চাওয়া পাওয়ার হিসাব করেন নাই কখন। সেই কারণে আজকের বাংলাদেশের যে রাজনীতিতে যে অবক্ষয় হয়েছেন, চাওয়া পাওয়া কিন্তু সামনে রেখেই রাজনীতিটা বড় বেশি আগিয়ে যায়। সেই ধারা থেকে ঊর্ধ্বে ছিলেন মশিউর রহমান জাদুভাই। আজকে জাদুভাইকে স্মরণ করতে এসে আমাকে স্মরণ করতে হয় আজকে যে আমাদের সীমান্তে প্রতিনিয়ত সীমান্ত হত্যাকাণ্ড হচ্ছে। আমার দেশের নাগরিককে পাখির মতন গুলি করে প্রতিনিয়ত হত্যাকাণ্ড হচ্ছেন। এর প্রতিবাদ করার নেতার খুবই অভাব। জাদুভাই ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠ। আগ্রাসনের বিরুদ্ধে তিনি কখনোই আপোষ করে নাই। তিনি সার্বভৌমত্বের ব্যাপারে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে কখনোই আপোষ করেন নাই। তিনি ছিলেন একটি বজ্রকণ্ঠ ছিলেন। প্রতিরোধে তিনি ঝাঁপিয়ে পড়তেন সবাইকে নিয়ে। আমি এক কথায় প্রথমেই বলছিলাম যে পরিবারে তার জন্ম ছিল, সেখানে সুখ স্বাচ্ছন্দ্য বিলাসবহুল জীবন যাপন তিনি করতে পারতেন, কিন্তু তা বিসর্জন দিয়ে গণমানুষের যে রাজনীতি তিনি করেছিলেন, দেশের জন্য, রাষ্ট্রের প্রয়োজনে, মানুষের কল্যাণে যে রাজনীতি করেছিলেন, সেই নেতার আজকে বড় অভাব আমরা অনুভব করি। আজকে প্রয়োজন জাদুভাইদের মতো একটা বজ্রকণ্ঠ নিয়ে, সাহসী ভূমিকা নিয়ে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসার নেতার দরকার। আজকে আমার দেশের ন্যায্য পাওনা, অভিন্ন নদীর পানি, আমাদের একমাত্র নদী ফেনী নদী, যে নদীর পানি তারা জোর করে প্রতিবেশীরা উত্তোলন করে নিয়ে যাচ্ছেন, এর প্রতিবাদ করার নেতার খুব অভাব। এর জন্য প্রয়োজন দেশপ্রেম। যে দেশপ্রেম ছিলেন জাদুভাই। আজকে জাদুভাইকে স্মরণ করতে এসে আমার এই কথাগুলো বলতে হচ্ছে এই কারণে, আজকে আমরা আওয়াজ খুব ক্ষীণ। আমাদের সার্বভৌমত্বের
উপরে যখন আঘাত আসে, প্রতিবাদ করার কোন নেতৃত্ব আমরা দেখি না। সেই জন্য আজকে প্রয়োজন জাদু ভাইয়ের যে সাহসী ভূমিকা রাজনৈতিক জীবনে তার যে করা বড় প্রয়ের মতন তার কথা আজ এসে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। বা নেতা নিতে আপনার ইন্টারনেটটা পুরো প্রবলেম করতেছে। শুধু যে ডিজিটাল বাংলাদেশের যে অবস্থা, আমাদের ডিজিটালের যে অবস্থা, সে অবস্থার কারণে নেট বিভ্রান্তির কারণে কথা বলা যাচ্ছে না। আমাদের সরকার বাহাদুররা বলেন কথায় কথায় যে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। ঢাকা শহরে বসে আমরা ডিজিটালের সুবিধা পাই নাই। প্রত্যন্ত অঞ্চলের যে মানুষ, ছাত্রছাত্রী কিভাবে যে ডিজিটালের সুযোগ ভোগ করবেন জানি না। আমি আজকের এই আলোচনা সভা থেকে পরিষ্কারভাবে বলতে চাই, সরকারে যারা আছেন বড় বড় কথা বাদ দিয়ে নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করে। নাগরিক সুবিধা নিশ্চিত না করলে কেউ পায় নাই, অতীতেও পার পাবেনও না। যেই কথাটা বলতে চাচ্ছিলাম, ভূঁইয়া সাহেব, আজকের এই দুঃসময়ে মরহুম মশিউর রহমান জাদু ভাইয়ের মতন নেতার খুব বেশি প্রয়োজন। তার আদর্শকে ধারণ করে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং খালি জাতীয়তাবাদের নামে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চিন্তা করলে হবে না। সাচ্চা জাতীয়তাবাদী রাজনীতি নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আমার সাথে আমার সহ আলোচক শাহ আহমদ বাদল সাহেব, কাসিম চৌধুরী সাহেব, ওনারা দ্বিমত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আজকে প্রয়োজন জাতিকে এই সংকট থেকে উত্তরণের জন্য একটা সাচ্চা জাতীয়তাবাদী শক্তির ঐক্য। আমি আশা করব আগামী দিনে জাতিকে এই সংকট থেকে উত্তরণের জন্য সাচ্চা জাতীয়তাবাদী একটি শক্তির ঐক্য বড় বেশি প্রয়োজন। গোজামিলের ঐক্য দিয়ে হবে না। মশিউর রহমান জাদু মিয়া ঐক্য করেছিলেন। আপনারা জানেন ৭৯ সালে জাতীয় সংসদের বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচনের পূর্বে একটি জাতীয়তাবাদী শক্তির ঐক্য হয়েছিলেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে রেখে মশিউর রহমান জাদু মিয়ার ভূমিকা ছিল অন্যতম সেদিনের সেই ঐক্যে। সেদিন একটি সাচ্চা জাতীয়তাবাদী শক্তির ঐক্যের আপ্রাণ চেষ্টা করেছিলেন। কতটুকু সফল হয়েছেন, কতটুকু হন নাই, সেটা ইতিহাস বিশ্লেষণ করবেন। সব সময় ঐক্যে ষড়যন্ত্রকারীরা ফাঁদ পেতে রাখেন, সেই ঐক্যকে সফল হতে দেয় না। তাই আজকে এই আলোচনা থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো
সকল জাতীয়তাবাদী শক্তিকে, স্বাচ্ছা জাতীয়তাবাদী শক্তির ঐক্য বেশি প্রয়োজন। তা না হলে আমার এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এক সময় প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়াবেন। আজকে আধিপত্যবাদী শক্তিরা, আগ্রাসী শক্তিরা আমাদের উপরে থাবা বিস্তার করছেন। এই থাবা থেকে জাতিকে রক্ষার জন্য ঐক্য অনেক বেশি প্রয়োজন। আর এর পরের কোনো যদি সুযোগ থাকে আলোচনা, সঞ্চালক সাহেব, আমি পরে আলোচনায় আসবো। আবারও আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনার জন্মদিনে। ধন্যবাদ জনাব এটিএম গোলাম মোল্লা চৌধুরী। শুধু দর্শক মন্ডলী, আমরা এখন চলে যাব। আসলে অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল সাহেব অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ অবস্থায় আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আপনাদের মাধ্যমে সকল দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। শুধু মন্ডলী, আজকে আরেকজন নেতার জন্মবার্ষিকী। তিনি হচ্ছেন বিশ্বব্যাপী বর্ণবাদ বিরোধী যে মহান আন্দোলন, সে আন্দোলনের মহান নেতা নেলসন ম্যান্ডেলা, যিনি আমাদের মধ্যে নেই, কিন্তু নেলসন ম্যান্ডেলার সংগ্রামী জীবন বিশ্বব্যাপী তথা বাংলাদেশের আজকের এই দুঃসময়ে সংগ্রাম, আন্দোলন, লড়াই আমাদের অনুপ্রেরণা যোগাবে। আমরা এখন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব, জাতীয় ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের ভাসানী টিভির সঞ্চালক জনাব গোলাম মোস্তফা মিয়া এবং আমার সহ আলোচক জনাব এটিএম গোলাম মোল্লা চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক, আমার এককালীন রাজনৈতিক সহকর্মী জনাব আবুল কাশেম চৌধুরী এবং অন্য যারা আজকে এখানে অংশগ্রহণ করবেন, সকলের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি খুব অসুস্থ, কিন্তু আমি আজকে এমন একটা দিনে জনাব গোলাম মোস্তফা ভূঁইয়া আপনি এই আলোচনায় আমাকে আহ্বান করেছেন। সত্য কথা বলতে কি, জাতির এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে আপনি এমন এক ব্যক্তির জন্মদিনে তার জন্মবার্ষিকীতে আলোচনায় যেহেতু আহ্বান করেছেন, আমি মনে করেছি যে দুটি কথা বলা প্রয়োজন। যুগে যুগে, শতাব্দীতে বারবার এই পৃথিবীর মানচিত্রে কিছু কিছু ক্ষণজন্মা মহাপুরুষের জন্ম হয়েছে। একটু আগে জনাব ভূঁইয়া সাহেব আপনি নিজে বলেছেন, নেলসন ম্যান্ডেলা, আফ্রিকার কালো মানুষের বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা নেলসন ম্যান্ডেলা এমনি একটা দিনে তার জন্ম হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, সাধারণ মানুষের অধিকার আদায়ের অন্যতম প্রতিবাদক ব্যক্তি, আজকে যার জন্মবার্ষিকী নিয়ে আজকে আমরা আলোচনা। আজ থেকে প্রায় 95 বছর আগেই এই মানচিত্রে রংপুরে অত্যন্ত অজয় পাড়াগায় ডোমা ডিমলায় মরহুম মশিউর রহমান জাদু মিয়ার জন্ম হয়েছিল। এক সামন্ত পরিবারে, জমিদার পরিবারে জন্মে হলো, কিন্তু জন্ম থেকেই তিনি রাজনীতি, জনগণের জনসভা এবং মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার দীক্ষা নিয়ে তার জীবনযাত্রা শুরু হয়েছে। তার শিক্ষা জীবন, তার পরবর্তীকালে রাজনৈতিক জীবন, সবকিছু মিলেই তার পরিচয় হচ্ছে এদেশের সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, সম্প্রসারণবাদ, দেশের গণবিরোধী সমস্ত শক্তির বিরুদ্ধেই মশিউর রহমান জাদু মিয়া তার সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি এমন একটা ব্যক্তি ছিলেন যে এই লড়াকু যোদ্ধা মাত্র 29 বছর বয়সে, এটা আমার চেয়ে, কারণ আমি মশিউর রহমান জাদু মিয়ার সাথে আমার রাজনীতিতে মূলত সূক্ষ্মতা কিছুটা হয়েছিল যখন জাতীয়তাবাদী ফ্রন্ট এখানে গঠন করেছিল 1978 সালে। তার পূর্বে তার সাথে যারা, বিশেষ করে জনাব আবুল কাশেম চৌধুরী সহ যারা তখন ছাত্র নেতা হিসেবে তারা ছিলেন, তারা ওতপ্রোতভাবে জানেন যে হোয়াট ওয়াজ মিস্টার মশিউর রহমান জাদু মিয়া। মশিউর রহমান তার নাম, কিন্তু জাদু মিয়া জাদুর বাসিতে এই ক্ষুধা দারিদ্র্যপীড়িত বাংলাদেশে, গণতন্ত্রহীন বাংলাদেশে
অধিকারহীন বাংলাদেশে কিভাবে মানুষকে সংগঠিত করতে হয়, এটা জাদু মিয়ার নাম দেখলেই মানুষ মনে করতো যে একটা কিছু হয়তো হইতে যে দুটি শক্তি, দুইটি ধ্যান ধারণা সেদিন বিশেষ করে স্বাধীনোত্তর বাংলাদেশে এখানে দুইটা স্রোত, বিশেষ করে একটা হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত মানুষ ও অভিসংবাদ নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার পাশে রাজনীতি অত্যন্ত বিচক্ষণ সংগঠক, মানবতা প্রেমিক, গণতান্ত্রিক নেতা মশিউর রহমান যুক্ত হওয়ার পর এটা একটা নতুন প্রাণ এখানে মিলে সঞ্চার। মশিউর রহমান জাদু মিয়া 29 বয়সে জেলা বোর্ডের রংপুর জেলা বোর্ডের চেয়ারম্যান হওয়ার পরে 1962 সালে তিনি প্রথম এমএলএ হিসেবে নির্বাচিত যখন হন, তার বাক চাতুর্য, তার সংসদীয় রাজনীতিতে তার যে ডেলিবারেশন, গণতন্ত্র, তখন তো পাকিস্তানে আইয়ুব খানের মার্শাল্লাহ মানে বেসিক ডেমোক্রেসির আদলেই এখানে আমাদের ন্যাশনাল ইলেকশন, ন্যাশনাল পার্লামেন্ট গুলো এখানে পরিচালিত, সেখানেও দ্যাট ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক, সেখানেও আলোচনা সমালোচনা হইতো, বাট দ্যাট ইজ, আমি মনে করি তখনও রাজনীতির একটা ধারাবাহিকতা ছিল যেটা আজকে খুবই অনুপস্থিত। মশিউর রহমান তার বাক চাতুর্য, তার রাজনীতি সেখান থেকে শানিত করতে করতে তিনি দুইবারেই পাকিস্তান আমলে মেম্বার অফ পার্লামেন্ট, ন্যাশনাল অ্যাসেম্বলি তিনি মেম্বার হয়েছেন। 1972 সালে সম্ভবত তাকে দেশ স্বাধীন হওয়ার পরে, কারণ এক খাপে তো দুই তরবারি থাকে না, বরং শেখ মুজিবুর রহমান, মশিউর রহমান জাদু মিয়া, শাহজিউর রহমান তারা কন্টেম্পোরারি লিডারশিপ ছিল। রাজনীতির প্রতিপক্ষকে এই দেশের স্বাধীনতার পরেই গোড়া শুরুতেই প্রতিপক্ষকে গায়েল করার একটা হীন ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে জাদুভাইকে এখানে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে এটা আমাদের সুপ্রিম কোর্টে এটা ডিএলআর এটা সন্নিবিষ্ট আছেন এবং তিনি মুক্তি পান। মশিউর রহমান জাদু মিয়া এমন একটা ব্যক্তিত্ব তিনি ছিলেন যে, বিশেষ করে যে মুহূর্তে স্বাধীন বাংলাদেশের, এটা আপনারা সকলেই জানেন, আমরা কেনা জানি, 72 সালে যখন এখানে 10 জানুয়ারি শেখ সাহেব আসার পরে এখানে প্রত্যেকে একটা গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ, এখানে প্রত্যেকে আশা করেছিল যে শেখ সাহেব হয়তো জনগণের অভিসংবাদিত নেতা হিসাবে একটা জাতীয় সরকার এখানে মধ্যে তিনি করবেন, কিন্তু দুঃখজনক তিনি জাতীয় নেতার ভূমিকা না নিয়ে তিনি আওয়ামী লীগের ওই যে পাকিস্তান অ্যাসেম্বলি, পাকিস্তানের সংবিধানে তিনি নির্বাচিত হয়ে বাংলাদেশের একটা সরকার কাঠামো তিনি সেখানে গঠন করেন। যারা 1971 সালের এই স্বাধীনতার 9 মাসে যুদ্ধ করলো, রক্ত দিল, তাদের এখানে কোনো রকম তাদের মূল্যায়ন না করে এখানে যখন একদলীয় কাঠামোর শুধুমাত্র আওয়ামী লীগ, শুধুমাত্র শেখ সাহেব এই ধ্যান ধারণে যখন একলা চলন নিতে শুরু করলেন, ঠিক তখনই আমাদের মূলত এখানে ক্রাইসিসটা শুরু হলো। মশিউর রহমান জাদু মিয়া মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পার্টির তিনি ন্যাপের সেক্রেটারি জেনারেল হন। জাদু ভাই এমনই ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব ছিল, তার সাথে এটা গোলাম মাওলা চৌধুরী এখানে বলেছিলেন, কাজী জাফর আহমদ, এনায়েতুল্লাহ খান, এখানে বাম গরানার রাশেদ খান মেনন, তারপরে এখানে এরা প্রত্যেকেই জাদু ভাইয়ের সাথে এখানে একই কাঠামো এখানে রাজনীতি করেছিলেন। কিন্তু জাদু ভাই তার জীবনের সবচেয়ে, আমি শুধু আজকে বলবো যে এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশে মানুষ যখন অনাহারে অর্ধাহারে, মানুষ যখন মানুষের জীবন জীবিকা যখন বিভীষিকাময় হতেছিল, স্বাধীন বাংলাদেশে প্রায় দুর্ভিক্ষের করাল যাচ্ছে, প্রায় 5-6 লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছে। আপনার মঙ্গার কথা আপনি জানেন, 1974 সালে ভয়াবহ দুর্ভিক্ষে এই বিশেষ করে আপনার রংপুর অঞ্চল, ওখানে মরক পড়ে গেছে, প্রায় 5 লক্ষ লোক এখানে মারা গিয়েছে টোটাল বাংলাদেশে। এই স্বাধীন বাংলাদেশে এই চিত্র দেখেই মানুষ মনে করছে অনতিবিলম্বে দেশের যে আওয়ামী লীগ এবং শেখ সাহেব যে প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনা করছে, এই রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। কারণ আজকে যে চিত্র, আজকে এটা একটা গুড গভর্নেন্স ইজ এ গুড পলিটিক্স, একটা ভালো গভর্নেন্স করার জন্য
যে ধ্যান ধারণা থাকা দরকার, যে ক্লিন হ্যান্ড দরকার, যে ক্লিন মাইন্ড সেট আপ দরকার, যে পরিষ্কার রাজনৈতিক একটা কমিটমেন্ট দরকার, এটা অতীতেই ৭২ থেকে ৭৫ সাল থেকে তো আওয়ামী লীগের ছিল না, আর এখনো নেই। সেই কারণে মশিউর রহমান জাদু মিয়া, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে যখন তখন শেখ সাহেব নিজেই এখানে স্পেশাল পাওয়ার অ্যাক্টের মধ্যে তখন জরুরি আইনও এখানে ঘোষণা করেছে। জাদু ভাই, এটা আবুল কাশেম চৌধুরী সাহেব তিনি আরো ভালোভাবে বলতে পারবেন, কিন্তু আমরা যেটা ইতিহাস থেকে আমরা যেটা দেখলাম যে মৌলানা ভাসানী এমন একটা ব্যক্তি ছিল, গণ আকাঙ্ক্ষার বাংলাদেশের জনগণের নেতা মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী মশিউর রহমানের উপর মানুষের আস্থা বিশ্বাস ছিল। যখন ঘর থেকে বেরো যেত তখন মানুষ বুখানাগা মানুষের মিছিল শুরু হয়ে যেত, মানুষ মনে করতো এটাই হলো মানুষের পক্ষ। দেখুন, আওয়ামী লীগ ১৯৭৫ সালে ১৫ই আগস্ট যে গণতান্ত্রিক বাংলাদেশ এখানে বিনির্মাণ করার দায়িত্ব নিয়েছিল, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছিল, গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, মানুষের অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থানের অধিকার নিশ্চিত করবে, কিন্তু সেটা আওয়ামী লীগ করতে পারেনি। এই দলবাজি, এই লুটেরা, এটা খোদ শেখ সাহেবের যদি আপনার 4টা ভাষণ যদি আপনি যদি এখানে শোনান, ১৯৭১ সালের ৭ই মার্চ আর পরবর্তীকালে ৭২ সাল থেকে 4টা ভাষণ যদি আপনি যদি জাতীয় ভিত্তিক আপনি দেখেন, তার সমস্ত ভাষণের মূল প্রতিবাদ দেশে সব চোর, সব ডাকাত, সব লুটেরা। এই লুটেরা কারা? আওয়ামী লীগ। সেই কারণে জাদু ভাই এক সময় তিনি যখন এখানে এক পর্যায়ে যখন এখানে শেখ সাহেবের মৃত্যুর পরেই, এটা ঐতিহাসিক কারণেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং জাদু ভাই বাংলাদেশের যে রাজনৈতিক শূন্যতা, আমি খুব বিশদ ব্যাখ্যার মধ্যে এখানে যাব না, এটা ঐতিহাসিক কারণেই এখানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং বিশেষ করে জাদু ভাইয়ের উপরে দায়িত্বটা এখানে, এবং হি অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিটিক এজেন্ট এবং অনুঘটকের ভূমিকা পালন করে এখানে বাংলাদেশের সব দলগুলো নিয়ে, বিশেষ করে জাতীয়তাবাদী ঘরানার রাজনৈতিক দলগুলো নিয়ে একটা জাতীয়তাবাদী ফ্রন্ট করলেন রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য। এবং সেখানে ১৯৭৮ সালে তিনি জাতীয়তাবাদী ফ্রন্টের এখানে জাতীয়তাবাদী ফ্রন্টের ক্যান্ডিডেট হিসেবে প্রেসিডেন্ট জিয়ার নাম মশিউর রহমান ওয়াজ দ্য আর্কিটেক্ট। জাদু ভাই প্রেসিডেন্ট জিয়াকে জাতীয়তাবাদী ফ্রন্টের ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করলেন, এবং সেখানে তার যে বাকচাতুর্য রাজনৈতিক ভাবে তিনি মোকাবেলা করলেন। তিনি বলেছেন শেখ সাহেব সম্পর্কে যে মুজিব আমার বন্ধু, কে আমার এই বন্ধুকে হত্যা করেছে? যদি আওয়ামী লীগ যদি হত্যা করে না থাকে, কারণ 15ই আগস্টে শেখ সাহেবের মৃত্যুর পর এই আওয়ামী লীগ সরকার গঠন করেছে, শেখ সাহেবের ফটো নিজের ছবিটা এই আওয়ামী লীগ, শুধু খন্দকার মোশতাক, টোটাল আওয়ামী লীগের কেউ সেদিন পদত্যাগ করেননি। দি সেশন ওয়াজ অল রাইট, পার্লামেন্ট ওয়াজ রানিং, স্পিকার সভাপতিত্বে সভা হয়েছিল, শেখ সাহেবের ছবি নামানো হলো। সেই কারণে জাদু ভাই বলেছিলেন যে আওয়ামী লীগ আজকে যে মায়কান্না করছে, কিন্তু যদি বিশেষ করে আওয়ামী লীগ যদি শেখ সাহেবের যদি হত্যা না করে থাকে, আমি বলবো যে শেখ সাহেব আত্মহত্যা করে। এগুলি সব ইতিহাসের অংশ। আজকে অনেক কথা এখানে মধ্যে বলেন, এখানে মতলবী ধ্যান ধারণা, সুবিধাবাদী ধ্যান ধারণার কারণে আজকে আওয়ামী লীগ শেখ সাহেবের আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে আজকে যে সমস্ত, এটা আমার গোলাম মাওলা সাহেব এখানে যে কথাটা বলছে, ট্রু, there is no governance, there is no government। আজকে মশিউর জাদু মিয়ার আজকে জন্মদিন খুবই প্রাসঙ্গিক এই কারণে, জাদুর ছোঁয়ায় সেনা শাসন থেকে গণতন্ত্র উত্তরণের যে ঐতিহাসিক ভূমিকা মশিউর রহমান জাদু মিয়া সেদিন নিয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়া, he was the ornament of our freedom, independence, আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের স্বাধীনতার প্রত্যক্ষ যুদ্ধের সমন্বয়ক নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট জিয়া। প্রেসিডেন্ট জিয়া দেশপ্রেমিক আর জনগণের নেতা হিসেবে জাদু ভাই প্রেসিডেন্ট ৭৮ সালের জাতীয়তাবাদী ফ্রন্টের ক্যান্ডিডেট হিসেবে প্রেসিডেন্ট জিয়া জয়যুক্ত হওয়ার পরে 1979 সালের যে পার্লামেন্ট নির্বাচনে
আজকে শুধু আমি 2-3টা কথা খুব দীর্ঘ আলোচনা করব না, এই কারণে পার্লামেন্ট নির্বাচনে মশিউর রহমান জাদু মিয়া তখন কিংবদন্তি নায়ক, রাজনৈতিক নেতার তার যে বাহাস, তার যে আর্টিকুলেশন, তার যে কথা বলার ধরন, পলিটিক্সকে কিভাবে কাউন্টার করতেন, কিভাবে তার এই সমস্ত ভেরি ভিশনারি লিডার, অত্যন্ত পরিচ্ছন্ন, তাদের পিছনে নতুন কোনো দুর্নীতি অপকর্মের কোনো কালিমা দুর্নীতি তাদেরকে স্পর্শ করতে পারেনি। পারিবারিক দাসত্বের মধ্যে কখনো জাদু মেয়েদেরকে আকৃষ্ট করতে পারেনি। 1979 সালে আমি উদাহরণ এটুকু বলবো, 1979 সালের পার্লামেন্ট নির্বাচন, আমার আবুল কাশেম চৌধুরী সাহেব এখানে বলবেন, 1979 সালে পার্লামেন্ট ইলেকশনে ন্যাব ভাসানে যারা জীবনে কোন সংসদীয় রাজনীতি করার সুযোগে পাননি, কিন্তু এই জাদু মিয়া ইজ এ সাকসেসফুল লিডার। তিনি অপরচুনিটি, এই যে যুক্ত জাতীয়তাবাদী ফ্রন্টের মাধ্যমে এই সুযোগটা করে দিয়েছে, 112 জনকে মনোনয়ন দিয়েছে। তার পরিবারের একজন সদস্য জনাব ভূঁইয়া সাহেব, আপনার সভাপতি জেবেল রহমানের পিতা শফিকুল গনি স্বপন, প্রেসিডেন্ট জিয়া তার নামটা নিজ হাতে লিখেছে। ডোমার ডিমলা আসন থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছে, না রংপুরের জাদুভাই ডোমার ডিমলা আসন থেকে হয়েছে, রংপুরে একটি আসন থেকে তাকে নমিনেশন। কিন্তু জাদুভাইয়ের কাছে আসার পরে পটে পলিটিশিয়ান, তিনি এই কাজটা কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী করেছিলেন। পারিবারিক দাসত্বের শৃঙ্খল তাদেরকে আবদ্ধ করতে পারে নাই। শফিল গনি স্বপনের নামটা তিনি কেটে দিয়েছেন। কেটে দিয়ে তিনি বলছেন, মিস্টার প্রেসিডেন্ট, যদি স্বপনকে দিয়ে নমিনেশন ইলেকশন করাতে চান, আমার নামটা আপনি ড্রপ করে দেন। কেন? তিনি প্রেসিডেন্ট জিয়াকে বলেছিলেন, অনেক কথা, এটা তিনি কখনো ভাই বলতেন, কখনো বন্ধু বলতেন। তিনি বলেছিলেন যে you have to learn something. রাজনীতির কৃষ্টি কাছে তাকে শিখতে হবে। শিখার পরেই একসময় জনগণে তাকে একসময় মেম্বার অফ পার্লামেন্ট। দুঃখজনক যে জাদুভাই মহাসম্রাটের মতো রাজবেশে 2/3 মেজরিটি নিয়ে 1979 সালে পার্লামেন্টে 212 জনের সংসদ সদস্যের প্রায় অধিকাংশই ন্যাপের জয়যুক্ত হওয়ার পরে অবিসংবাদিত নেতা মশিউর রহমান জাদু মিয়া দেশের প্রধানমন্ত্রী হবে। 12 তারিখে 12ই মার্চ তিনি মারা গেলেন। 18 মার্চে জাতীয় সংসদ অধিবেশন হবে, মানে তার আফটার 6 ডেজ তিনি মারা গেছেন। তবে জাদু ভাই মৃত্যুর পরে মরহুম স্বপন ভাই এবং তাকে প্রেসিডেন্ট জিয়া, ওই যে এটা একটা ইতিহাস নজিরবিহীন, ওই বাপের ওই আসন থেকে স্বপন ভাইকে মনোনয়ন দিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসেন। শফিকুল সমস্যা সেখানে মেম্বার অফ পার্লামেন্ট হলেন। পরবর্তীকালে তিনি জাতীয়তাবাদী দলের এমপি নির্বাচিত হলেন, পরবর্তীকালে তিনি মন্ত্রী হলেন। এই আজকে আপনারা যে সংগঠন করছেন ন্যাপ মশিউর ন্যাপ ভাসানী, সেটাও আমি মনে করি এটা জাদু ভাইয়ের একটা বিশাল অবদান। তো বন্ধু সহকর্মী আমার যারা ইতিমধ্যে আলোচনা করেছেন, আমি শুধু এইটুকু বলবো যে মশিউর রহমান জাদু মিয়ার নামটা খুবই প্রাসঙ্গিক যখন বাংলাদেশের রাজনীতির সংকট দেখা যায়, বাংলাদেশের যখন সততার সংকট দেখা যায়, যখন গভর্নেন্সের সংকট দেখা যায়, যখন এখানে গণতান্ত্রিক আচার আচরণের সংকট দেখা যায়, সাংবিধানিক রাজনীতির সংকট দেখা যায়, তখনই কিন্তু জাদু মিয়ার নাম বারবার এখানে চলে আসে। আমাদের দেশের মজলুম জননেতা ভাসানী, সরওয়ার্দী, এখানে শেরে বাংলা, একে ফজলুল হক, এই ক্ষণজন্ম মহাপুরুষগুলোর পরে যে অবস্থান, মশিউর রহমান জাদু মিয়া, মরহুম শেখ মুজিব, তারপরে বিশেষ করে কাজী জাফর আহমেদ, তারপরে অন্যান্য যে নেতাগুলো আছে, তার মধ্যে অন্যতম মশিউর রহমান জাদু মিয়া। তার নিজ নামেই পরিচিত জাদু, অর্থাৎ তার যে বাক চাতুর্য, তার রাজনীতিতে যে সাংগঠনিক এবং যে ইনটিউশন তার যে ছিল, এটা বাংলাদেশের অনেক রাজনীতিক
সেই জিনিসটা নেই। যে কথা বললাম যে নিজের ছেলেকে নমিনেশন দেননি। আজকে আমরা যখন রাষ্ট্র ক্ষমতা পাই তখন ঘরের কাজের বুয়া থেকে শুরু করে আত্মীয় স্বজনের একটা মহা মিলন মেলা এখানে গড়ে তুলি। ওই যে বেগুন বাড়ি তৈরি, আজকে দুর্নীতির মনুমেন্ট হিসেবে আমরা নিজেকে পরিবর্তিত করি। আজকের জাতীয় এই দুর্দিনে, বিশেষ করে এখন তো কোভিড-19 এই সিচুয়েশনে পৃথিবীর সাথে সাথে বাংলাদেশ একটা হতদরিদ্র দেশ হিসাবে আজকে পৃথিবীর মানচিত্রে আমাদের দেশে কোনো গভর্নেন্স নেই, রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। রাষ্ট্রের সমস্ত 3টা অঙ্গনে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। বিচার বিভাগ নাই, প্রশাসন নেই, দেশের কোনো লেজিসলেশন নেই। একটা দেশ কিভাবে চলবে? একটা দেশ অকার্যকর রাষ্ট্র হিসেবে এখানে পরিণত হওয়ার যত রকম উপসর্গ দরকার, সমস্ত উপসর্গ দেশটাকে আজকে কোভিড আক্রান্ত হয়ে গেছে। ওর গভর্নমেন্ট ইজ অ্যাটাক বাই দ্য কোভিড। আজকে যে সরকার একটা দেশ পরিচালনা করে, যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপ এটা আগে তো, কারণ ওদের তো কোনো পুঁজি, কারণ ওরা প্রথম থেকে তো এখানে এসছে, এখানে নানা রকম অপকৌশল এখানে রাষ্ট্র ক্ষমতা এসে। ভোটারবিহীন একটা সরকার কিভাবে থাকতে পারে? জনগণের তোয়াক্কা করে কিভাবে একটা সরকার পরিচালিত হতে পারে? 2008 থেকে আজকে 2020 সাল পর্যন্ত এই সরকারকে কেউ ভোট দেয়নি। দেশের কৃষ্টি কালচার রাজনীতি এখানে আজকে সব শেষ। সেই কারণে মশিউর রহমান জাদু মিয়ার আজকের এই মৃত্যু বার্ষিকী অতি অল্প বয়সেই, 55 বছর বয়সে আমাদের মাঝ থেকে জাদু ভাই হারিয়ে গিয়েছেন। তবে যতদিন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনীতি যতদিন এখানে সংকটের সম্মুখীন হবে, ততবারই মশিউর রহমান জাদু মিয়া আমাদের চেতনার অগ্নিশিখা হিসেবে আমাদের সামনে আসবে। কারণ they made a brilliant history, they create a lot of successor. বাংলাদেশের রাজনীতিতে অনেক নেতা আছেন যারা 3টা লোক ম্যানেজ করতে পারেন, কিন্তু তাদের অনুসারী অনুগামী হাজার হাজার লক্ষ লক্ষ। জাদু ভাই, মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, এদের হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী বাংলাদেশের আনাচে কানাচে আছে। এখনো যদি তাদের নাম শুনে প্রথম 2 মিনিট দাঁড়াইয়া তারপরে শ্রদ্ধা অবনতে তাদেরকে স্মরণ করে। সেই কারণে এই প্রাসঙ্গিকতা আজকে তার এই জন্মদিনে, যে আজকে মরহুম মশিউর রহমান জাদু মিয়ার এই জন্মদিনে তার প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। আমার একটা কথা আমি একটু জানাব মোশাররফ ভাইয়ের সাহেব। মশিউর রহমান জাদু মিয়া, আমি যখন 1982 সালে আমি ইনফরমেশন সায়েন্সে, লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স করব, তখন আমাকে বলছিল যে দেখেন প্রাসঙ্গিকতা কি, আমাকে বলছে যে একজন ব্যক্তিত্বের নামে, একজন বিশাল ব্যক্তিত্বের নামে আমার থিসিসটা জমা দিতে। নাও আই উড লাইক টু সি, আই উড লাইক টু শো, এই যে মশিউর রহমান জাদু মিয়ার নামে আমি আমার থিসিসটা আমি কমপ্লিট করেছি। আমি বইটা নিয়ে আসছি এই কারণে, আজকে এত অসুস্থ শরীর নিয়ে আমি এই হলো মশিউর রহমান জাদু মিয়া 1981-82 সালে আমার মাস্টার্সের থিসিসের যে ইয়েটা হলো মশিউর রহমান জাদু মিয়ার উপরে আমার এই থিসিসটা লেখা, তার উদ্দেশ্যে লেখা। এবং এখানে এই যে 1978 সালে তিনি কিভাবে জাতীয়তাবাদী ফ্রন্ট প্রেসিডেন্ট জিয়ার সাথে, একদিকে বরিশাহ মওদুদ আহমেদ, একদিকে এনায়েতুল্লাহ খান, একদিকে প্রেসিডেন্ট জিয়া, তিনি কিভাবে সেদিন, অর্থাৎ ইউ এস দ্য আর্কিটেক্ট, অর্থাৎ বাংলাদেশের রাজনীতি শূন্যতে গণতান্ত্রিক পথে যাত্রা করার যে ধ্বংসস্তূপের উপরে বাংলাদেশ 1972 সালে বা 72 থেকে 75 সালে যে ধ্বংসস্তূপের উপরে এখানে ছিল। এবং জাদু এগুলি বলেছিল 20,000 রাজনৈতিক কর্মীকে তখন মৃত্যুপুরীতে পাঠিয়ে দিয়েছে আওয়ামী লীগ, কোনো বিচার হয়নি। সিদ্ধার্থ থেকে শুরু করে হাজার হাজার নেতা কর্মীকে গুম করে নেওয়া হয়েছে। ঠিক একই প্র্যাকটিস তারা আজকে আমি শুধু আজকের এমন একটা ব্যক্তির আজকের এই শুভ জন্মদিন উপলক্ষে আজকে বিশেষ করে বাংলাদেশ ন্যাপ এবং আমার বিদগ্ধ আলোচক বন্ধুরা আলোচনা অবশ্যই আরো নতুন নতুন এখানে উপমা নিয়ে আসবেন।
তার ব্যক্তিগত জীবনের যদি কোনো কিছু যদি একটা অংশ যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলে বাংলাদেশের এই সংকট এখানে উত্তরণে খুবই সম্ভব। কারণ আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা বড় অকৃতজ্ঞ। আজকে আমরা কাউকে স্পেস দিতে চাই না। আমরা এক ব্যক্তি, এটা 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 জাদুভাই নিজেও বলেছে যে যে এই যে মূর্তি পূজা করে মূর্তি বানাইয়া ওটা শুধু পূজা করলেই দেশ পরিচালনা করা যায় না। কিন্তু জাদুভাই আজকে বাংলাদেশে যে রাজনীতি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, বিশেষ করে বহুদলীয় গণতন্ত্র, দেশের বাক ব্যক্তির স্বাধীনতা, সাম্যের বাংলাদেশ, দেশের সাংবিধানিক সরকার পরিচালনার যে রূপকল্প, বিশেষ করে আমাদের দেশের বিনিয়োগ, কর্মসংস্থান, আমাদের গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের উপযুক্ত একটা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যেই দিক নির্দেশনা, এটা মশিউর রহমান জাদু মিয়া যদি ৭৬ সালে বা ৭৭ সালের ৭৮ সালে যদি জাতীয়তাবাদী ফ্রন্টের মাধ্যমে যদি সেই উদ্যোগটা যদি না নিতেন, হয়তো এগুলি সব অধরায় থেকে যেত। আমি মনে করি দেশপ্রেমিক জিয়ার সাথে মশিউর রহমান জাদু মিয়ার যে সখ্যতা, মেলবন্ধনেই এখানে তৈরি হয়েছে জাতীয়তাবাদী চেতনার একটা উন্মেষ, যেই প্রাসঙ্গিকতা বারবার আমাদের সামনে আসবে। এই কারণে আজকে যে সংকট, এই সংকট নিরসনও জাদুভাইয়ের মতো ব্যক্তি যদি আজকে থাকে, আমি মনে করি এটা 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 এই গভর্নমেন্ট 2010 সালেই এই গভর্নমেন্টকে বিদায় নিতে হতো। আজকে সবচেয়ে বড় সংকট হচ্ছে যে আমাদের জাদুভাইদের মতো নেতা এখন নেই। আমাদের সামনে যে সমস্ত নেতৃত্ব আছেন, এখানে যেমন গভর্নমেন্ট দুর্বৃত্তায়িত সরকার, কর্তৃত্ববাদী সরকার, এক দুর্বৃত্তায়িত সরকার, কর্তৃত্ববাদী সরকার, লুটেরা সরকার। এখানে ওই যে শাহেদ পাপড়ু, তারপরে এখানে ওই যে এখানে সম্রাট ক্যাসিনো সরকার, এগুলো সবকিছুর এখানে প্রতিটা ড্রয়িং রুমে ওয়ার্ড লেভেলের নেতা কর্মীর ওখানে ব্যাংক, বিমা, সেক্টর, কর্পোরেশন খুলে বসে। এটা লেনদেন দর্জির বাংলাদেশ, লেনদেন দর্জির বাংলাদেশ হয়ে গেছে। সিকিম একসময় স্বাধীন স্টেট ছিল। 1974 সালে ইন্দিরা গান্ধী ওই শুধু তার পুলিশ পাঠিয়ে দিয়ে ওটা টেক ওভার করে। আমি আর এটা বলতে চাই না। এখন আকাশে বাতাসে অনেক গুঞ্জন, অনেক কিছু চলছে। এভাবে দেশ চলতে পারে না, এবার মানুষ বেঁচে থাকতে পারে না। দেশ আজকে একজন রাজনৈতিক সংগঠন হিসেবে, কর্মী হিসাবে, বন্ধুবর জনাব আমার জনাব গোলাম মাওলা চৌধুরী, জনাব আবুল কাশেম চৌধুরী, বিদগ্ধ রাজনীতি, সারাটা জীবন এই দেশের পথপ্রান্তরে রাজনীতির কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে এখানে বিলিয়ে দিয়েছে। কিন্তু আনফর্চুনেটলি এখানে ওই যে মনুমিয়া মাছ পারে লইয়া যাচ্ছিলে রাজনীতি চাবিকাঠি ওই সব ওই দুর্বৃত্তায়নের হাতের মধ্যে থাকে। সেই কারণে এই দুর্বৃত্তের কবল থেকে এদেরকে রক্ষা করে জাদুভাইয়ের মতো আমরা যারা অনুসারী, অনুগামী, যে প্রাসঙ্গিকতা নিয়ে আজকের যে আলোচনা, আজকে তিনি শুয়ে আছেন সংসদ ভবনের সামনে, সম্রাট মতো শুয়ে আছেন। আল্লাহ তার বিদায়ী আত্মার প্রতি তার মাগফিরাত কামনা করে তার পরিবার পরিজন এবং সকল অনুসারী অনুগামীকে প্রতি সকল প্রকাশ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমি আমার এই মুহূর্তে আমার আলোচনা বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জনাব শাহ আহমেদ বাদল। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এতক্ষণ শাহ আহমেদ বাদলের বক্তব্য শুনছিলাম। এরপরে আমরা আসলে মশিউর রহমান জাদু মিয়ার সাথে যারা রাজনীতি করেছেন তাদের বক্তব্য শুনব। এর মাঝখানে আমরা একজন তরুণ রাজনৈতিক সহযোদ্ধা, যিনি মশিউর রহমান জাদু মিয়ারকে না দেখলেও মশিউর রহমান জাদু মিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড অনুসরণ করেন, একজন জাদু মিয়ার অনুরাগী, জাতীয় কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের সমন্বয়ক জনাব মোহাম্মদ মহসিন ভূঁইয়ার কাছ থেকে সংক্ষেপে আলোচনা শুনবো। তারপরেই আমরা যাব যারা দীর্ঘদিন মশিউর রহমান জাদু মিয়ার সাথে রাজনীতি করেছেন, সেই বিদগ্ধ রাজনীতিবিদ আবুল কাশেম চৌধুরী এবং গোলাম সরোয়ার মিলন ভাইয়ের কাছে। আমরা এখন জনাব মহসিন ভূঁইয়ার কাছ থেকে সংক্ষেপে জাদু মিয়ার সম্পর্কে জানার চেষ্টা করব। ধন্যবাদ গোলাম মুস্তাফা ভূঁইয়া ভাই। আজকের
আলোচনা সভার সম্মানিত সঞ্চালক, মহাসচিব বাংলাদেশ ন্যাপ। আসলে আজকের যে আলোচক বিন্দু উপস্থিত আছেন এখানে অনেক বিদগ্ধ আলোচক সবাই, এবং এরা রাজনীতির গুরু, ইতিহাসের গুরু। আমার যে অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল ভাই যে কথাগুলো বলছেন, এগুলো তো আমার তো তখন জন্মই হয়নি। আবুল কাশেম চৌধুরী বা মৌলা ভাইরা যে কথাগুলো বলছেন, তো ইতিহাস নিয়ে কথা বলার মতো যোগ্যতা ওনাদের সামনে অন্তত আমার নেই, এটা আমি অকপটে স্বীকার করে নিচ্ছি। তবে যেহেতু কথা বলতে দিছেন, আজকে স্মরণ সভায় একটু কথা বলবো। আমরা যতটুকু জেনেছি, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার, বাংলাদেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে মরহুম জাদু মিয়ার যে অবদান, এটা অস্বীকার করার, ইতিহাস অস্বীকার করে না। হয়তো কোনো কোনো সরকার, কোনো কোনো ব্যক্তি, কোনো কোনো শাসক এটাকে মুছে দিতে চায়, এটাকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু ইতিহাস এটাকে অস্বীকার করে না। আজকে বাদল ভাইয়ের কথা থেকেও এটা উঠে আসছে। আসলে জাদু মিয়ার, মরহুম জাদু মিয়ারা বা মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু, হোসেন শহীদ সরওয়ার্দী, একে ফজলুল হক, ওনারা যে বাংলাদেশের স্বপ্ন দেখে দেশ স্বাধীন করেছিলেন, যে এই স্বপ্ন দেখে এদেশকে পাক হানাদারদের হাত থেকে যুদ্ধ করে স্বাধীন করে যে স্বপ্ন নিয়ে দেশে রাজনীতি করেছেন, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হচ্ছে? এটা আমার আজকের আলোচক বিন্দুর কাছে আমার প্রশ্ন। এটা কতটুকু হচ্ছে, এটা আলোচক বিন্দুর আলোচনা করবেন। আমরা ছোট, আমরা শুনবো, ওনাদের আলোচনা শোনার জন্য আজকে এসেছি। একটা কথা, যে এই যে পাপলুর কথা বললে, পাপলু, সম্রাট, শাহেদ, এগুলো সৃষ্টি কারা করেছে? পাপলুরা কি পাপলুদেরকে সৃষ্টি করেছে, না রাজনীতিবিদেরা সৃষ্টি করেছে? এগুলো তো রাজনীতির সৃষ্টি, সরকারের সৃষ্টি। এটার কারণটা কি? আমি মনে করি রাজনীতিবিদেরা রাজনৈতিক লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেছে। রাজনীতিবিদেরা অর্থর কাছে, আমলাদের কাছে বিক্রি হয়ে গেছে। বিক্রির কারণে আজকে সম্রাটেরা, পাপলুরা, শাহেদেরা এদেশে জন্ম নিয়েছে। আজকে এখানে আপনারা যারা বিদগ্ধ রাজনীতিবিদেরা আছেন, এই যে গোলাম সরোয়ার ভাই সাবেক মন্ত্রী, আমাদের শাহ আলম ভাই অনেক বিজ্ঞ মানুষ, কাশেম ভাইয়েরা আছেন। এখন এই যে রাজনীতিবিদের মূল্যায়নটা হচ্ছে কোথায় বলেন? বর্তমান আওয়ামী লীগ করতেছে না অতীতের বিএনপি করেছে? আমরা তো এই অল্প জীবনে দেখি নাই রাজনীতিবিদদের মূল্যায়ন হইতে। আওয়ামী লীগ আজকে পাপলু, শাহেদ, সম্রাট আওয়ামী লীগ চালাচ্ছে। বিএনপি কে চালাইছে? মামুনেরা বিএনপি চালাইছে। মামুনদের কারণে, হাওয়া ভবনের কারণে এদেশে সরকার পরিবর্তন হয়েছে, একাগার সৃষ্টি হয়েছে। বড় বড় রাজনীতিবিদেরা হাওয়া ভবনে ঝুঁকাতো, মাথা ঝুঁকিয়ে হাওয়া ভবনে প্রবেশ করতে হতো। কেন? মামুনদেরকে কারা সৃষ্টি করেছিল? চট্টগ্রামের জামাল যে গুম হয়েছিল, জামালকে গুম কারা করেছিল? দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল। এই জিনিসগুলো সব আমি মনে করি এগুলোতে রাজনীতিবিদদেরই ভূমিকা। রাজনীতিবিদেরা যখন নিজেদের সত্তাকে জলাঞ্জলি দিয়ে দেয়, রাজনৈতিক দলগুলো যখন রাজনীতিবিদদেরকে মূল্যায়ন না করে অর্থ, আমলাদের কাছে বিক্রি হয়ে যায়। আজকে সরকার, বাদল ভাই যে কথাটা বলছেন যে সরকারের কথা ভাবেন, আপনি দেখেন আপনার আওয়ামী লীগ সরকার কি করতেছে? এখন একটা আমলাতান্ত্রিক সরকার হয়ে গেছে, পুলিশি সরকার হয়ে গেছে, এটা বলতে হচ্ছে। বিএনপি কি ছিল? হাওয়া ভবন কেন্দ্রিক সরকার ছিল, জনগণের সরকার ছিল না। তাহলে আমরা আওয়ামী লীগ, বিএনপি এটাকে মুদ্রার এপিট ওপিট ধরে নিতে পারি, এর বাইরে কিছু ধরতে পারি না। কালকে বিএনপি আসলে দুর্নীতি হবে না? কালকে বিএনপি আসলে লুটপাট হবে না? পাপলুদের সৃষ্টি হবে না? সম্রাটদের সৃষ্টি হবে না? সবই হবে। তাহলে জনগণ কি চাচ্ছে? জাদু মিয়ারা কি এই বিএনপি আওয়ামী লীগের জন্য, বঙ্গবন্ধু কি এই বিএনপি আওয়ামী লীগের জন্য দেশ স্বাধীন করেছিল? আমার মনে হয় না, তা করেনি। রাজনীতিবিদেরা যতদিন রাজনীতিবিদদেরকে মূল্যায়ন করবে না, আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখানে অনেক বিদগ্ধ রাজনীতিবিদেরা আছেন, আপনারা বলুন, আপনারা কি মূল্যায়ন পাচ্ছেন? আওয়ামী লীগ থেকে পেয়েছেন? বিএনপি থেকে পেয়েছেন? বিএনপি করেছে? তারেক সাহেবের সাথে দেখা করতে হলে অনেক প্রটোকল মেনটেন করে ঢুকতে হতো।
মামুন সাহেবেরা দেশে খাম বিক্রি করছে। আবার আজকে দেখেন আওয়ামী লীগ সরকারও সেরকম আমলা এবং এই পাপলু সম্রাটদের বেড়াজাল মানে বাউন্ডারির ভিতরে চলে গেছে। আমি আর আপনি রাজনীতিবিদেরা চাইলে আওয়ামী লীগ সরকারের কাছেও যেতে পারছে না। এটার থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। যদি জাদু মিয়াদের স্বপ্নের দেশ, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ, ভাসানীর বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে রাজনীতিবিদদের মূল্যায়ন করতে হবে, রাজনীতিবিদদেরকেই রাজনীতি করতে হবে। সরকার আমলা নির্ভর হলে চলবে না, ব্যবসায়ী নির্ভর হলে চলবে না। আজকে ঢাকা সিটি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ঢাকা সিটিতে এই যে 10 আসনে, ঢাকা 10-এ যে নমিনেশন দিছে, উনি কোন দলে রাজনীতি করেছেন? ঢাকা সিটির যে মেয়র আতিক সাহেব, উনি কে? ওনাকে কারা নিয়ে আসলো? এগুলা নিয়ে তো ভাই কেউ কথা বলেন না, এগুলা নিয়ে তো কথা বলে না রাজনীতিবিদেরা। সবাই আজকে ব্যবসায় নির্ভর হয়ে যাচ্ছে। তো ব্যবসায় নির্ভর হলে এমনই হবে, পাপলুদের সৃষ্টি হবে, সম্রাটদের সৃষ্টি হবে, পাপিয়াদের সৃষ্টি হবে। আমি মনে করি শাহেদ, সে হলো বলি, শাহেদকে বলি দেওয়া হয়েছে আজকে, যদিও এটা অপ্রাসঙ্গিক বলতে হচ্ছে। শাহেদের মতো শত শত নয়, ঢাকা শহরে হাজার হাজার হাসপাতাল আছে, হাজার হাজার প্রাইভেট হাসপাতাল আছে, পাবলিক হাসপাতাল আছে, যেগুলোতে দুর্নীতি হচ্ছে, রুগীদের গলা কাটা হচ্ছে, রুগীদের পরীক্ষার নামে অর্থ লুট করে নেওয়া হচ্ছে। আমরা নাম বলবো না, কিন্তু বড় বড় বাংলাদেশের সবচেয়ে বড় 4-5টা হাসপাতাল যান, এক একটা রুগীকে, মৃত লাশকে 1 মাস আইসিইউতে রেখে বিল করা হয়েছে, এরকম অভিযোগও পাওয়া গেছে এবং প্রমাণিত হয়েছে, বিচার হয়েছে। তাহলে এখন রিজেন্ট হাসপাতাল হবে না কেন? এটা রিজেন্ট হাসপাতাল হবে না কেন? আমি আমার কুমিল্লা শহরের কথা বলতে পারি, যতগুলো হাসপাতাল আছে মোটামুটি সবগুলো হাসপাতালেই লুটপাট, দুর্নীতি এবং রুগীকে গলা কেটে নিয়ে যাওয়া হচ্ছে, রুগীদেরকে জবাই করে দেওয়া হচ্ছে। কেন? আমার দেশটা এরকম কেন? আমার কোন ব্যবস্থাটা ভালো আছে? আইন শৃঙ্খলা ভালো, বিচার ব্যবস্থা ভালো, শাসন ব্যবস্থা, আমার কি স্বাস্থ্যখাত ভালো, শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে শিক্ষা ব্যবস্থাগুলোতে? বারবার প্রশ্নপত্র পাস হচ্ছে, বারবার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র পাস হচ্ছে, নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য হচ্ছে, কি হচ্ছে না দেশে? এবং এটা যে বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় হচ্ছে তা না, অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। এবং যদি ভবিষ্যতে, এখন যারা বলতেছে বিএনপির কথা বলি আমি, যে ওনারা বড় গোলাপ, ওনারা আসলেও তাই করবেন, দুর্নীতি করবেন না, এটা আমি বিশ্বাস করি না। দুর্নীতি বাংলাদেশ থেকে বন্ধ হবে না, কারণ রাজনীতিবিদেরা যতদিন আমলা নির্ভরতা ছাড়বে না, রাজনীতিবিদেরা যতদিন রাজনীতিবিদদেরকে মূল্যায়ন করবে না, ততদিন দুর্নীতি বন্ধ হবে না। মরহুম জাদু মিয়ার স্মরণ, আমরা জাদু মিয়াকে স্মরণ করি, আমরা ভাসানীকে স্মরণ করি, আমরা সরোয়ার্দীকে স্মরণ করি, আমরা অন্যান্যদেরকেও স্মরণ করি। কিন্তু আপনি বঙ্গবন্ধু আফসোস করে বলেছে 73-এ, আমরা একটা ভাষণে শুনলাম যে পাকিস্তানিরা লুটিপটি নিয়ে গেছে, তারা সব নিয়ে গেছে, সোরগুলো আমার জন্য রেখে দিয়ে গেছে। যদি সোরগুলো নিয়ে যেত, তাহলে সোর কারা? তখন তো বিএনপি ছিল না, তখন তো বিএনপির জন্ম হয়নি। বঙ্গবন্ধু যখন বলছিল যে সোরগুলো নিয়ে গেছে, নিয়ে যায়নি কেন? তখন তো বিএনপির জন্ম হয়নি। কারা এরা সোর? এগুলো আমরা ছোট মানুষ, আমাদের কষ্ট লাগে যে আজকে রাজনীতিবিদেরা মূল্যায়ন হচ্ছে না, রাজনীতিবিদেরা অবহেলার শিকার হচ্ছে, এবং রাজনীতিবিদেরা অবহেলা করতেছে। ঢাকা আসতে মেয়র নির্বাচনের জন্য আওয়ামী লীগ কি দেউলিয়া পার্টি, যে আওয়ামী লীগের একজন মেয়র নির্বাচন করার মতো লোক নাই? ঢাকা 10-এ কি আওয়ামী লীগের এমপি দেওয়ার মতো একটা লোক নাই? কাকে নিয়ে আসলো? এই লোককে রাজনীতি করে? এরকম অসংখ্য উদাহরণ আছে বাংলাদেশে এখন সংসদ সদস্যের মাঝে। আপনি দেখবেন 80% ব্যবসায়ী এবং আমলা নির্ভর সরকার কখনোই কোনো কাজ জনগণের জন্য করতে পারে না, কারণ সরকার যাবে একদিকে, আমলা টানবে আরেক দিকে। যার কারণে করোনার মাঝে আমরা দেখছি যে স্বাস্থ্যমন্ত্রীর এক কথা, স্বাস্থ্য সচিবের আরেক কথা, আবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের এক কথা। কেন এরকম ভিন্ন কথা? কেন সরকার আজকে হজবরল কেন? এবং অতীতেও আমরা দেখেছি, এই এই অতীতের সরকার যারা ছিলেন, বিএনপি সরকারের মন্ত্রী বলছিল যে আগে কুকুরে লেজ নাড়তো, এখন লেজে কুকুর নাড়ে। কেন বলছিল? কারণ হাওয়া ভবন নির্ভর এই নির্ভর সরকার হয়ে গেছিল। এগুলো থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে হবে, ব্যবসায়ীদেরকে ব্যবসায় করতে হবে, আমলাদেরকে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করবেন, গভর্নমেন্ট চালানোর ক্ষেত্রে। কিন্তু আজকে দুঃখের বিষয় সেটা নেই, কারণ এই সরকার টানা 3বার ক্ষমতা চলতেছে, তাদের ক্ষমতা চালাচ্ছেন, কিন্তু কি চালাচ্ছেন আমার কাছে, আমরা যখন
ওনাদের মন্ত্রী এমপিদেরকে যখন টিভিতে দেখি ওনারাও সন্তুষ্ট নয়, ওনারাও খুশি নয়। এটার থেকে আমাদেরকে কেটে উঠতে হলে রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে হবে এবং রাজনীতিবিদদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা এখন আওয়ামী লীগকে দোষ দিব, আওয়ামী লীগ এই সেই, আওয়ামী লীগ এই করে না। কোন লীগ কোন দলে বা করলো? দুর্নীতি কার সময় হয়নি? 2001 সালে প্রথম বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো ওকে কি হয়নি? লুটপাট হয়েছে না? তখন গুম হয় নাই? র্যাব কে সৃষ্টি করছে? আজকে র্যাবের বিরুদ্ধে বিএনপি এত কথা বলতেছে, এই র্যাব কারা সৃষ্টি করলো? এই র্যাব বিএনপি সৃষ্টি করছে। এবং যখন 2000 ইয়েতে যখন যৌথ বাহিনী মহড়া অভিযান হলো, অনেক লোককে হত্যা করা হয়েছে, অনেক লোককে গুম করা হয়েছিল। তাহলে গুমের জন্মদাতা 90 দশকের পরে গুমের জন্মদাতা বিএনপি। এদেশে বিএনপি গুমের জন্মদাতা। র্যাব সৃষ্টি করছে বিএনপি, জননিরাপত্তা আইন বিএনপি করে এদেশের মানুষকে গুম শুরু করছে। করার পরে এখন এটা আওয়ামী লীগ পূর্ণাঙ্গ রূপ দিচ্ছে। আবার হয়তো বিএনপি আসলে তাই করবে। জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, জনগণের জীবনযাত্রায় মান বাড়ছে না, জনগণের জননিরাপত্তা, জনগণ বিদগ্ধ আলোচকেরা আছেন, ওনারা এই কথাগুলো বলুক যে রাজনীতিবিদদেরকে কেন মূল্যায়ন। আমরা বারবার বলি যে রাজনীতিবিদ এই আপনার আমলারা এই করতেছে, সে আমলাদেরকে তো আমলারা ডেকে নিয়ে আসে নাই, সরকার আমলা নির্ভর হয়ে গেছে। অতীতের সরকারও ছিল। আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অনেক উচ্চমানের কয়েকজন নেতা আছে যারা আমলা ছিলেন সাবেক। আরে আমলা উনি হঠাৎ করে এসে মন্ত্রী এমপি হয়ে যান, জনগণের সাথে কোনো যোগাযোগ নেই। এই সুযোগ কারা করে দিছে? এটা কি আইন আছে বাংলাদেশে? সরকার করে দিচ্ছে, সুযোগ নিচ্ছে রাজনৈতিক দলগুলো করে দিচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যদি আজকে এই মিলন ভাইরা সাবেক মন্ত্রী, মিলন ভাইকে এবার কোন আসন থেকে দিছে? মিলন ভাইকে তো মূল্যায়ন করা হয় নাই। আমি তো মিলন ভাইকে খুব কাছ থেকে চিনি। আমি তো মিলন ভাইয়ের সাথে বদরুদ্দোজা চৌধুরী সাহেবের বাসায় কয়েকটা মিটিং এ ছিলাম, যখন এই জোট করা হচ্ছে সেখানে আমি ছিলাম। আমরা ধরে নিছি যে মিলন ভাই মন্ত্রী এমপি হচ্ছে। মুস্তফা ভাই আপনি, এটা যদিও লাইভে কথা, আমরা ধরে নিছি মিলন ভাই আসন পাচ্ছে, এমপি হচ্ছে। তাহলে মিলন ভাইকে কি মূল্যায়ন করা হয়েছে? হয় নাই। এখনো দেখেন ঢাকাতে আসন খালি হয়েছে, ওই কোন এফবিসিসি এর সাবেক সভাপতি, ওই যে বিজিএম এর সভাপতি, একজন মেয়র, একজন এমপি। তো এগুলো নিয়ে যদি কথা রাজনীতিবিদেরা না বলেন, রাজনৈতিক দলগুলো যদি সচেতন না হয়, মনে হয় না হবে। অ্যাডভোকেট শাহ আলম, বাদল ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লাগছে। বাদল, আমি মাঝখানে আমার লাইন ডিস্টার্ব করে কোনো শুনি নাই। বাদল ভাই আওয়ামী লীগের সমালোচনা করতেছেন, আমিও করব, কিন্তু বলেন যে জোটে আছে বিএনপি কি করছে? এই তারেক সাহেবের সাথে দেখা করতে গেলে আপনার যে প্রটোকল মেনটেন করতে হবে বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে, তো এটা লাগে না। রাষ্ট্রপতি তো এতটুকু লাগে না। এখনো তারেক সাহেব লন্ডনে বসে তাই করতেছেন, লন্ডনে উনি প্রটোকল ব্যবসা করতেছেন। ঠিক আছে মহসিন ভাই, আমরা আসলে এই কথাগুলো বললে হয়তো অনেকেই অন্যভাবে নেবেন না। ঠিক আছে মহসিন ভাই, এটা আসলে প্রকৃত অর্থে আজকে বাংলাদেশের বাস্তবতাই হচ্ছে, এটা হচ্ছে রাজনীতি যখন রাজনীতিবিদদের হাতে থাকে না, রাজনীতিবিদরা যখন আমরা নির্ভর হয়ে যায়, তখনই শাহেদদের জন্ম হয়, তখনই পাপিয়াদের জন্ম হয়, তখনই মামুনদের জন্ম হয়। এই শাহেদ মামুন সাহেবের সাথেও জেল খেটেছে, আবার এই শাহেদ আওয়ামী লীগও হয়েছে। হয়তো আগামীতে বিএনপি অথবা আমরা আমাদের মধ্যে যারা আছেন তার জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে দেখা যাবে এই শাহেদরা মন্ত্রীও হতে পারেন। এটি আশ্চর্য কোনো বিষয় না, যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদরা কমিটেড না হবে যে আমরা রাজনীতির বাইরে যাব না, ততক্ষণ পর্যন্ত জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমরা এখন চলে যেতে চাই জনাব আবুল কাশেম চৌধুরীর কাছে, যিনি দীর্ঘদিন মশিউর রহমান জাদু মিয়ার সাথে রাজনীতি করেছেন। প্রায় মশিউর রহমান জাদু মিয়ার মৃত্যু পর্যন্তই জাদু ভাইয়ের সাথে ছিলেন। তারপরে আসলে দীর্ঘ সময়ের পরিক্রমায় কাশেম ভাইও আজ রাজনীতিতে প্রায় নাই বললেই চলে। আমরা যারা কাশেম ভাইদের চিনি তারা হয়তো ডেকে আনি, কিন্তু আজকে এমনও মানুষ আছে যারা মনে করে হুইজ কাশেম। আজকে আপনারা জানেন যে কুমিল্লার একজন সাবেক মন্ত্রী আবুল কাশেম, সাবেক যুবমন্ত্রী, এটা আমরা সবাই জানি যে সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম ইন্তেকাল করেছেন। আমাকে একজন প্রশ্ন করেছে, ভাই এই কাশেম এটা কবে মন্ত্রী ছিল? এবং যিনি প্রশ্ন করেছেন উনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন গুরুত্বপূর্ণ মাঝারি পর্যায়ের নেতা। তা আমি বললাম, আপনি যে দলটি করেন সেই দলের
অর্থাৎ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই আবুল কাশেম। এই আবুল কাশেম যুবমন্ত্রী ছিল এবং এই আবুল কাশেমের বাড়ি থেকেই ইন্দুকে গ্রেফতার করা হয়েছিল এবং হোসেন মোহাম্মদ আরশাদের আসার রাস্তা তৈরি হয়েছিল। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে আজকে আমরা রাজনৈতিক সহকর্মীরাও আমাদের ইতিহাস মনে রাখতে চাই না, মনে রাখি না। এটিও রাজনীতিবিদদের একটি বড় ধরনের ব্যর্থতা। হয়তো আমরা আগামী 5 বছর 10 বছর পর আমাদের পরবর্তী প্রজন্ম প্রশ্ন করবে মাওলানা ভাসানী কি কোন মসজিদের ইমাম ছিলেন। এটিও খুব বেশি আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমরা আবুল কাশেম চৌধুরীর কাছ থেকে শুনতে চাই মশিউর রহমান জাদু মিয়ার সম্পর্কে, তারপরে আমরা যাব গোলাম সরওয়ার মিলন ভাইয়ের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা আমাদের এই বক্তব্য শুনছেন সকলকে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি, স্বাস্থ্য কামনা করি। করোনার মাঝেও আজ আমরা বেঁচে আছি, সুস্থ আছি, এটা আল্লাহর অশেষ রহমত। মরহুম মশিউর রহমান জাদু মিয়া, যাকে আমরা জাদু ভাই বলতাম, আমাদের অত্যন্ত আবেগের এবং শ্রদ্ধার, ভালোবাসার এক কেন্দ্রবিন্দু মশিউর রহমান জাদু মিয়া, যাকে ঘিরে আমরা রাজনীতি তরুণ বয়সে করেছি, ছাত্র জীবনে করেছি। আমাদের তখন টকবক রক্ত, আমাদের তখন উত্তাল যৌবন। সেই যৌবনের সমস্ত ভালোবাসা দিয়ে, সমস্ত আবেগ দিয়ে, সমস্ত অনুভূতি দিয়ে, সমস্ত বুদ্ধিমত্তা দিয়ে আমরা আমাদের জাদু ভাইকে ভালোবেসেছি, অর্থাৎ তার আদর্শকে ভালোবেসেছি, তার আদর্শকে ভালোবেসেছি। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতেছি। আদর্শকে ভালোবেসেছি। সে আদর্শ কি? আদর্শটা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর থেকে পাওয়া। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1885 সনে জন্মগ্রহণ করেন এবং ভারতের জাতীয় কংগ্রেসেরও 1885 সনে কংগ্রেসও সৃষ্টি হয়। যা হোক, মৌলানা ভাসানী তার তরুণ বয়সে কংগ্রেস কিছুদিন করেছিলেন। তারপরে তিনি চিত্তরঞ্জন তার সাথে সম্পর্ক হওয়ার পরে উনি কৃষক আন্দোলনে চলে গেলেন আসামে। কৃষক এবং শোষিত মানুষের পাশে থেকে রাজনীতি করতে শুরু করলেন। ধারাবাহিকভাবে মুসলিম লীগ এর আন্দোলন এবং পাকিস্তান সৃষ্টি হলো। পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ গঠন করলেন। সেই আওয়ামী মুসলিম লীগ গঠন করার পরে আওয়ামী লীগ সৃষ্টি করলেন। আওয়ামী লীগ সৃষ্টি করার পর থেকে ন্যাশনাল আওয়ামী পার্টি সৃষ্টি করলেন। ন্যাশনাল আওয়ামী পার্টির ধারাবাহিকতায় মশিউর রহমান যোগ দিলেন এবং তিনি তার সবচেয়ে ঘনিষ্ঠতম একজন সহকর্মী হিসাবে, নেতা হিসাবে আবির্ভূত হলেন। আমি সন্তোষের একটা মৌলানা ভাসানীর একটা আলোচনা সভার একটা কথা, একটা স্মৃতি থেকে বলছি। সেখানে মৌলানা ভাসানী বক্তব্য দিতে এক পর্যায়ে বললেন যে আমার জীবনে 27 জন সেক্রেটারি এসেছে, তার মধ্যে 2 জন সেক্রেটারি আমি ভালো পেয়েছি। একজন হচ্ছেন মজিবর, আরেকজন হচ্ছেন মশিয়র। তখন 15 আগস্টের পরে, 75-এর 15 আগস্টের পরেই এই সভাটা চলছে। আমরা মুসল্লি সম্মেলন, মাথায় টুপি মাথায় দিয়ে মুসল্লি সম্মেলন নাম দিয়ে আমরা সেই সন্তোষে গিয়েছিলাম। সেখানে এই আলোচনাটা হচ্ছে। তখন মৌলানা ভাসানী বললেন, যেদিন আমি আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি 1 নম্বর মজিবরকে করেছি, 2 নম্বর খন্দকার মোস্তাকরে করেছি, সেই দিন থেকে খন্দকার মোস্তাক ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আজকে
তার ষড়যন্ত্র পাকাপোক্ত করে 15 আগস্ট সে ঘটিয়ে প্রেসিডেন্ট হয়েছে। তখন খন্দকার মোস্তাক কিন্তু ক্ষমতা বসে আছে। বলছে, খন্দকার মোস্তাক, তুমি মুজিবর 24 বছর সংগ্রাম করে 3.5 বছর ক্ষমতায় ছিল, আর তুমি ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছ, তুমি 3.5 মাস ক্ষমতায় থাকতে পারবা না। খন্দকার মোস্তাকের উদ্দেশ্যে বলতেছে। এক্স্যাক্টলি দেখেন, খন্দকার মোস্তাক 89 দিন ক্ষমতায়। আর মশিউর সম্পর্কে তিনি বলতে বলতে বলছেন, মশিউর অনেক বুদ্ধিমত্তার একজন নেতা, বুদ্ধিমত্তা সম্পন্ন, জ্ঞান সম্পন্ন এবং প্রজ্ঞা সম্পন্ন একজন নেতা। জ্ঞান এবং প্রজ্ঞা যদি না থাকে তাহলে একজন নেতা উচ্চতার উচ্চ সীমায় পৌঁছতে পারেন না। উচ্চ মর্যাদায় পৌঁছতে হলে, জাতীয় মর্যাদায় পৌঁছতে হলে, জাতীয় বীরের মতো রাজনীতি করতে হলে তার জ্ঞান থাকতে হবে, তার ভিশন থাকতে হবে, তার জাতীয় ভিত্তিক ইতিহাস জানতে হবে, তাকে সমস্ত কিছু জানতে হবে। তাকে পলিটিক্স যেমন জানবেন, জিও পলিটিক্স জানবেন, তাকে ইন্টারন্যাশনাল পলিটিক্স জানতে হবে, তাকে আবার কনস্টিটিউশনাল পলিটিক্সও দেশীয় ভাবে করতে হবে। সেই কনস্টিটিউশনাল পলিটিক্সটাই মশিউর রহমান জাদু মিয়া এদেশে স্থাপন করেছিলেন। মশিউর রহমান জাদু কি হলো, কাশেম গেল কই? ডিজিটাল বাংলাদেশ তো হারায় যায় মাঝে মধ্যে মিলন ভাই। আমরা এমন ডিজিটালে আছি, কথা বলতে মাঝখান দিয়ে আর থাকি না। রাজধানীতে বসে আমরা ডিজিটালের সুবিধা পাই না। গ্রামগঞ্জের মানুষের অবস্থা কি সেটা বুঝতে হয়। বলো কাশেম, বলো। আমাদের তুমি অন্ধকারই বলো। মশিউর রহমান জাদু মিয়া এদেশে যে সাংবিধানিক রাজনীতি, বহুদলীয় যে রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার যে রাজনীতি, সেটা তিনি জিয়াউর রহমানকে সামনে রেখে করেছিলেন। এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সন্তোষের একটি সভায় বলেছিলেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো সময় মরে যাব, তোমরা জিয়ার সাথে মিলিয়ে একটা জাতীয়তাবাদী দল করো। সেই চিন্তাধারা, সেই দর্শন থেকে জিয়ার সাথে মিলে একটি জাতীয়তাবাদী ফ্রন্ট গড়ে উঠলো। পরবর্তী পর্যায়ে একটি নির্বাচন হলো, একটা জাতীয়তাবাদী দল হলো। নতুন বাদলের নাতি দীর্ঘ বক্তব্য শুনলাম, ভালোই লাগছে। জিয়াউর রহমানের যারা সাংঘাতিক ভাবে সমালোচক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যারা সাংঘাতিক সমালোচক, তারাও বলতে পারেন না জিয়াউর রহমান কোন দুর্নীতি করেছে। তারা বলতে পারেন না জিয়াউর রহমান টাকা বিদেশে নিয়ে রেখেছে। তারা বলতে পারেন না জিয়াউর রহমান কোন স্বজনপ্রীতি করেছে। কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আপনি বলেন। শোনা যাচ্ছে, আপনি বলেন। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য, রাজনীতির জন্য সততা প্রয়োজন, দেশপ্রেম প্রয়োজন। জিয়াউর রহমান কোন পরিবারতান্ত্রিক রাজনীতি করে নাই। শাহ আহমেদ বাদল বলেছে মশিউর রহমান জাদুবিও কোন পরিবারতান্ত্রিক রাজনীতি করে নাই। তার ছেলের নাম কেটে দিয়েছে এমপি নমিনেশন থেকে। আর আজকে বিএনপিতে পরিবারতান্ত্রিক রাজনীতি হচ্ছে, আওয়ামী লীগও পরিবারতান্ত্রিক রাজনীতি হচ্ছে। পরিবারতান্ত্রিক রাজনীতি কখনো গণতন্ত্রের জন্য সহায়ক নয়। পরিবারতন্ত্র কখনো গণতন্ত্র দিতে পারে না। আজকে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। সেই প্রমাণের কারণে নির্বাচন সঠিক হয় না, ভোটবিহীন রাজনীতি হয়, ভোটবিহীন পার্লামেন্ট হয়।
আমরা তো স্বাধীনতা যুদ্ধ করেছি, 30 লক্ষ শহীদ হয়েছে দেশের মানুষ এই পার্লামেন্টের জন্য নয়, এই ভোটবিহীন পার্লামেন্টের জন্য নয়, সার্বভৌম পার্লামেন্টের জন্য, একটা স্বাধীন বিচার বিভাগের জন্য। হ্যালো 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 জি কাশেম ভাই, আপনি বলতে থাকেন, আমরা শুনতে পাচ্ছি। একটা স্বাধীন বিচার বিভাগের জন্য আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আন্দোলন হচ্ছে। শাহ আহমেদ বাদলরা সেখানে আন্দোলন করছে। সে আন্দোলনের মূল কথা কি? সেই আন্দোলনের মূল কথা হলো বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে, আইনজীবীদের তাদের অধিকার দিতে হবে। এটা যদি না দেয় তাহলে সংবিধান বহির্ভূত কাজ হবে। সংবিধানে লেখা আছে এটা, যে স্বাধীন বিচার বিভাগ থাকবে, একটা সুন্দর প্রশাসনিক ব্যবস্থা থাকবে, একটা প্রশাসন থাকবে। আছে আজকে প্রশাসন? স্বচ্ছ প্রশাসন আছে? যদি স্বচ্ছ প্রশাসন থাকতো তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এরকম হয় কি করে? এরকম রিজেন্ট হসপিটাল সৃষ্টি হয় কি করে? এরকম সাবরিনাল সৃষ্টি হয় কি করে? এখানে শাহেদ করিম সৃষ্টি হয় কি করে? জেলাতে জেলাতে আরো কতগুলি ধরা পড়েছে, এবং আপনারা অনুসন্ধান করে দেখেন যে আরো ধরা পড়বে। এই যে বিচার, এই যে স্বাস্থ্য বিভাগে যে দুর্নীতি এবং দুর্নীতির আখড়া, সেটা নির্মূল করা উচিত, সেটার ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের। কিন্তু সরকার কিছুই করতে পারতেছে না, কারণ আজকে সরকারের যে শক্তি সেটা নেই। কারণ গণতন্ত্রের শক্তি, জনগণের ম্যান্ডেটের শক্তি, যেই ম্যান্ডেটের শক্তি বলে সার্বভৌম পার্লামেন্ট গড়ে ওঠে, সেই শক্তি এই সরকারের হাতে নেই। যদি থাকতো তাহলে এই রকম দুর্নীতিবাজদেরকে বিচার করতে বেশি সময় লাগে না। ক্যাসিনোর দুর্নীতিবাজদের শত শত কোটি টাকার দুর্নীতি বিচার করতে এত সময় লাগে না। আজকে সাংবাদিকদের কথা বলার অধিকার নাই, সাংবাদিকদের লেখার অধিকার নাই। আজকে সাংবাদিকরা কথা বললে তাদের বিরুদ্ধে কেস, এডিটরের বিরুদ্ধে কেস, পত্রিকার বিরুদ্ধে কেস, অমুকটা বন্ধ, অমুকটা এই। এগুলো কি? সাংবাদিকের স্বাধীনতা দিতে হবে, কথা বলার স্বাধীনতা দিতে হবে, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে। এটা আমাদের মৌলিক অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। এটা কোনো দয়া নয়, এটা কোনো অনুকম্পা নয়। এটা আমরা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এটা আমরা অর্জন করেছি। সেটা যে ব্যাহত হচ্ছে, আমরা সেখানে সোচ্চার হবো, আমরা সেখানে কথা বলবো, আমরা আমাদের সে অধিকারকে আবার ফিরে পাওয়ার জন্য আমরা দাবি করব। এটা আমার নাগরিক অধিকার, এটা কোনো দয়া নয়, এটা কোনো অনুকম্পা নয়। আজকে বশিউর রহমান জাদু মিয়া থাকলে এই কথাগুলো আরো বেগবান, আরো শক্তিশালী ভাবে বলতেন। আজকে মৌলানা ভাসানী থাকলে এই কথাগুলি বলতেন। আজকে রাস্তায় বের হলে মানুষ 2 মাসের মাথায় বেকার হয়ে গেছে, কাজ নাই, কর্ম নাই, ইনকাম নাই, টাকা নাই, পয়সা নাই, ভাত নাই, চাল নাই, লবণ নাই, নুন নাই, কিছুই নাই। পেঁয়াজের কেজি 200 টাকা হয়ে গেছে, কাঁচা মরিচের কেজি 200 টাকা। কোন দেশে থাকি আমরা? পেঁয়াজের কেজি একবার হতে হতে 100, 150, 200 টাকা হয়ে গেছে। কোন দেশে আছি আমরা? আজকে বিবেকের দংশনে আমাদের বিবেকের দংশন হচ্ছে। আমরা আজকে ভেতরে ভেতরে আমাদের দুঃখ, বেদনা, যন্ত্রণা সেটা আমরা প্রকাশ করতে পারছি না। সেটার জন্য একটা রাজনৈতিক সংগঠন, সেই সংগঠন আমরা করেছিলাম এই মশিউর রহমান, এই জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল, যেখানে পরিবারতন্ত্র থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, দুর্নীতি থাকবে না। সে বিএনপিও দুর্নীতিবাজ হয়ে গেছে, স্বজনপ্রীতি হয়ে গেছে। ওই যে মহসিন বলেছে, সঠিক বলেছে, পরিবারতান্ত্রিক রাজনীতি হয়ে গেছে। হাওয়া ভবনের শাসন কায়েম করেছে তারা। হাওয়া ভবনের শাসন কায়েম করার জন্য বিএনপি সৃষ্টি হয়েছে, ফালুর শাসনের জন্য বিএনপি সৃষ্টি হয়েছে, ইয়াসউদ্দিন মামুনের জন্য বিএনপি সৃষ্টি হয়েছে। আজকে মির্জা ফখরুল মিঠা মিঠা কতগুলি কথা বলে বিএনপির মহাসচিবগিরি করে যাচ্ছে। এইভাবে তো এটার জন্য বিএনপি হয় নাই। বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতিষ্ঠার জন্য হয়েছে, সার্বভৌম পার্লামেন্টের জন্য হয়েছে, বহুদলীয় গণতন্ত্রের জন্য হয়েছে। এদেশকে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখেছে জিয়া,
মশিউর রহমান জাদু মিয়া, বাংলাদেশের ম্যান পাওয়ার এক্সপোর্ট। আজকে রিমিটেন্স গণেন, এই রিমিটেন্স জিয়াউর রহমানের কারণে হয়েছে। আজকে ব্যক্তি মালিকানার বিকাশ, মানে পুঁজির বিকাশ, আজকে ফ্রি ইকোনমি, এটা জিয়াউর রহমানের কারণে ওপেন হয়েছে। আজকে যে কল কারখানা সৃষ্টি হয়েছে, আজকে যে গার্মেন্টস সৃষ্টি হয়েছে, সেগুলি জিয়াউর রহমান এরশাদ তারা সৃষ্টি করেছে। আজকে বেনিফিট আপনারা নিচ্ছেন। 33 বিলিয়ন আমার রিজার্ভ ফান্ড আছে, কোথেকে আসছে? এই ম্যান পাওয়ার সৃষ্টি করেছে কে? মিডল ইস্টের লোক পাঠিয়েছে কে? আজকে তারা দুঃখ কষ্ট করে টাকা পাঠায়, সে টাকা আমাদের রিজার্ভ ফান্ড হয়, ঠিক আছে করেন, কিন্তু এই লোকগুলাকে ট্রেন আপ করতে হবে, আধুনিক প্রশিক্ষণ দিতে হবে, এদেরকে টেকনোলজি দিতে হবে, এদেরকে ইন্টারনেট শিখাতে হবে, এদেরকে হাতে কলমে কাজ শিখাতে হবে, তাহলে আরো দেখবেন আরো ভালো কাজ করবে। আর আজকে বিভিন্ন দেশে, আমাদের দেশের শ্রমিকরা নির্যাতিত হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, জেলে যাচ্ছে, নির্যাতন হচ্ছে, খুন হচ্ছে, তাদেরকে কবর দেওয়া হচ্ছে, মালয়েশিয়ার পাহাড়ে পর্বতের মধ্যে কবর দেওয়া হচ্ছে, সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে শত শত শ্রমিককে। তারপর গ্রিসে গ্রেপ্তার করেছে, তারপরে লিবিয়াতে 24 জন বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে। কোন প্রতিবাদ আছে? কোন প্রতিবাদ আছে? কোন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন কথা আছে? যদি সত্যিকার পররাষ্ট্রমন্ত্রী হতো, দেশপ্রেমিক পররাষ্ট্রমন্ত্রী হলো, সাথে সাথে পদত্যাগ করতো এই ব্যর্থতার কারণে। যদি দেশপ্রেমিক স্বাস্থ্যমন্ত্রী হতো, সাথে সাথে পদত্যাগ করতো, যে এই রিজেন্ট আমার অধীনে সৃষ্টি হয়েছে, আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সৃষ্টি হয়েছে, আমি এর জন্য দায়িত্ব বহন করে আমি পদত্যাগ করলাম। কোথায় কোথায় সেই সাহসিকতা? মশিউর রহমান জাদু মিয়া পাকিস্তান ব্যাটারি চার্জ শেষ নাকি? ইন্টারনেট প্রবলেম করতেছে। হ্যালো হ্যালো যে মিলন মশিউর রহমান জাদু মিয়া পাকিস্তান পার্লামেন্ট থেকে পদত্যাগ করে এসেছিলেন। পাকিস্তান পার্লামেন্টকে জনতার কাতারে এসেছিলেন। কেন? ছাত্র আন্দোলনকে সমর্থন করে, 11 দফা ছাত্র আন্দোলনকে সমর্থন করে পাকিস্তানের সেই পার্লামেন্টে পদাঘাত করেছিলেন। সে হচ্ছে মশিউর রহমান জাদু মিয়া। আর আজকে দুর্নীতি ছেয়ে গেছে, সর্বোচ্চ দুর্নীতি, সর্বোচ্চ দুর্নীতিবাজদের মহারাজত্ব কায়েম হয়েছে। দুর্নীতিবাজ শাসক বেশি দিন থাকতে পারে না, দুর্নীতি বেশি দিন চলতে পারে না, এর একটা ব্যবস্থাবিদ হতে হবে। আজকে আমাদেরকে ভাবাবেগে চললে হবে না, সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, যারা দেশের টাকা লুট করে বিদেশ নিয়ে গেছে তাদের বিরুদ্ধে, যারা ভোটহীন পার্লামেন্ট তৈরি করেছে তাদের বিরুদ্ধে, যারা হওয়া ভবন তৈরি করেছে তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। নেতা সময়ের দাবি, নেতা সময়ের সৃষ্টি করবে, নেতা কাছ থেকে পড়ে না, নেতা প্রতি রোববার সংবাদ জন্ম নেয় না। সময়ের দাবি, নেতা সৃষ্টি হবে, রাজনীতি সৃষ্টি হবে, পার্টি সৃষ্টি হবে। যেমনি সৃষ্টি হয়েছিল নেপোলিয়ন, যেমনি সৃষ্টি হয়েছিল বিভিন্ন নেলসন ম্যান্ডেলা, একটু আগে আপনি বলছেন তার আজকে জন্মদিন নাকি? নেলসন ম্যান্ডেলা, সময়ের দাবি সৃষ্টি হয়েছিল। আজও বাংলাদেশ হবে, আজও বাংলাদেশ হবে। এখন জনগণ কি পর্যায়ে আছে দেখেন। আওয়ামী লীগের একজন নেতা খুলনাতে 3 জন মানুষকে হত্যা করেছে গুলি করে। এটা কি কোনো আচরণ হতে পারে জনগণের প্রতি? আওয়ামী লীগের নেতা 3 জনকে হত্যা করেছে, 10 জনকে গুলিবিদ্ধ করেছে। যদি আজকে মশিউর রহমান জাদু মিয়া থাকতো, এটার প্রতিবাদ করতেন, সারা দেশব্যাপী প্রতিবাদ উঠত। রাজনীতিবিদ, রাজনৈতিক দল কথা বলেন না, কাজেই এভাবে চলতে পারে না। এই যে শ্রমিক
দুইজন শ্রমিক নেতাকে আপনার 25,000 শ্রমিককে বিদায় দিয়েছেন, ঠিক আছে করেছেন, টাকা দিয়েছেন, ঠিক আছে দিয়েছেন। দুইজন শ্রমিক নেতাকে আপনারা এই মধ্যে গ্রেপ্তার করেছেন, রাতের অন্ধকারে গিয়ে তাদের বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। এগুলি তো হতে পারে না। শ্রমিকদের উপরে, তারপরে আপনারা কি বলে যে পরিবহন শ্রমিক, তারপরে আপনার বিভিন্ন স্তরে স্তরে আজকে এগুলো হচ্ছে, চলবে না। বাংলাদেশে অনেক বেকার হয়ে যাচ্ছে, এই করোনার কারণে অনেক বেকারত্ব হবে। শহর অঞ্চলে 3 কোটি বেকার হবে, গ্রাম অঞ্চলে 4 কোটি বেকার হবে, মোট 7 কোটি বেকার হবে। এটা আমার কথা না, এটা যারা গবেষক তারা বলতেছে। এবং খাদ্যাভাব দেখা দিতে পারে, তার জন্য প্রস্তুতি নিতে হবে সরকারকে, এবং এই বেকারত্বকে অবসান করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন থেকে। আজকে বন্ধ হয়ে গেছে, জনাব আবুল কাসেম, 20টা ডিস্ট্রিক্ট আজকে বন্যার জলে ভাসতেছে। কাসেম ভাই, আমরা আপনার কাছে আবার আসছি। তাদের সহযোগিতা কোথায়? এক বুড়ি কাসেম ভাই, তার গাভীটা ধরে বসে আছে নৌকার মধ্যে, ওই গাভী কাসেম ভাই, আমরা আপনার কাছে আবার আসছি, আমরা আপনার কাছে আবার ঘুরে আসছি। আমরা ইতিমধ্যে মিলন ভাইয়ের কাছে একটু যেতে চাই, তারপরে আপনার কাছে আবার আসছি। জনাব গোলাম সরোয়ার মিলন, আপনার কাছ থেকে আমরা জানতে চাই মশিউর রহমান জাদু মিয়া সম্পর্কে। ধন্যবাদ মোস্তফা ভাই আপনাকে এমনি একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। কারণ যে মহাপুরুষ, যে গণতান্ত্রিক আন্দোলনের সিংহ পুরুষ, আমাদের জাতীয় নেতা মশিউর রহমান জাদুর উপলক্ষে আজকের এই আলোচনা সভা, আমি এসে আমাদের বাদল কথা শুনলাম, আমি কাসেম চৌধুরীর কথা শুনছি। শাহ আহমেদ বাদলের বক্তব্য অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন, আর আমার বন্ধু কাসেম চৌধুরী তো বিপ্লব ঘটিয়ে দিচ্ছেন। তো সুতরাং ঠিকই আছে তার কথা, মালা ভাইয়ের কথা শুনি নাই। আমি যে কথা বলতে চাই যে আজকে আমরা গর্বিত, আমি কাসেম চৌধুরী এবং শাহ আলম আমরা একসাথে মশিউর রহমান জাদুর সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে, এবং আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের গঠন প্রক্রিয়া ছিলাম এবং জিয়াউর রহমানের রাজনীতি আমরা করেছি। আজকে কাসেম সাহেব আমার বন্ধু অত্যন্ত যে বিদ্রোহের সুরে কথা বলেছেন, আমি হয়তো সেই সুরটা বলতে পারবো না সঙ্গত কারণেই। কারণ এই বর্তমান সরকারের সাথে আমরা যে কথার ভিত্তিতে গিয়েছিলাম, ঐক্যবদ্ধ হয়েছিলাম বিগত নির্বাচনকে রেখে। কথাটা পরিষ্কার হচ্ছে না, কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। আরো জোরে, আরো জোরে বলেন, বোঝা যায়? হ্যালো, হ্যাঁ বোঝা যায়। আমরা শুনছি। আমরা বিগত নির্বাচন যে উদ্দেশ্যে আমরা এই বর্তমান সরকারের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, আজকে আমাকে অত্যন্ত সাহসের সাথে বলতে হয় আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধান অনেক। কারণ আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম 30 লক্ষ শহীদের বিনিময়ে, এটি গণতান্ত্রিক মূল্যবোধের জন্য, এবং স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন আমরা নিশ্চিত করব, সাম্যতা, ন্যায্যতা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করব। যেই কথাকে, যেই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আমাদের জাদু ভাই রাজনীতি করতেন, আমার মনে পড়ে আরেক কয়েকটি নাম বলতে হয়। তার সহকর্মী হিসাবে আমাদের অগ্রজ ছিলেন তারা,
নূর মোহাম্মদ খান, নাজমুল হক, গোলাম মহিউদ্দিন খান সহ আরো অনেকে, কিশোরগঞ্জের পলাশ ভাই সহ আমরা ছাত্রদল করতাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রদলকে আমরা প্রতিষ্ঠিত করেছি জাতীয়তাবাদী ছাত্রদল হওয়ার আগে। হ্যালো 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 আমরা শুনছি হ্যাঁ মিলন ভাই, আমরা শুনছি। আমরা কিন্তু একটা সত্যিকার ভাবে জিয়াউর রহমান তখনও রাজনীতিতে আসেন নাই, তখন সবেমাত্র সামরিক শাসন হয়েছে। তখন বঙ্গবন্ধু মৃত্যুবরণ করেছেন। জিয়াউর রহমানের সামরিক শাসনে এই জাতীয় ছাত্রদল, আজকে আমার দুইজন সহকর্মী আবুল কাশেম চৌধুরী, শাহ আহমেদ বাদল সহ আমরা সেদিন যে সাহসী ভূমিকা রেখে আমরা এই ছাত্রদলটা, জাতীয় ছাত্রদলকে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম একটি প্রগতিশীল রাজনৈতিক এবং গণতান্ত্রিক রাজনীতি করার জন্য। এবং আমাদের উপর ভর দিয়ে মশিউর রহমান জাদু এমন একজন রাজনীতির জাদুকর ছিলেন যে জিয়াউর রহমান সাহেব এক সময় ওনার উপর ভিত্তি করেই উনি প্রথম জাতীয়তাবাদী ফ্রন্ট করলেন। প্রথম 19 দফা হয়েছিল, তারপর জাতীয়তাবাদী ফ্রন্ট, তারপর আমাদের এই বিএনপি হয়েছিল। এবং সেখান থেকে আমরা 1979 সালের 1 জানুয়ারি আমরা জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেছিলাম। আমি প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমার সাথে তখন সহকর্মী হিসাবে আজকের আমার কাশেম চৌধুরী এবং শাহ আহমেদ বাদল ছিলেন। পরবর্তীতে আমি এবং কাশেম চৌধুরী প্রথম নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ আমাদের হয়েছিল। আমি এই ইতিহাসটা টানলাম এই কারণে যে মাঝখান দিয়ে কাশেম যে খেদ ক্ষোভ দুঃখর সহকারে বলছিল যে এই বিএনপির জন্ম হয়েছিল মশিউর রহমান জাদুর মিয়ার মতো একজন আদর্শবান প্রগতিশীল রাজনীতি ধারা থেকে আসা একটি রাজনীতি নিয়ে, এবং যেটা জিয়া ধারণ করেছিলেন। এবং জিয়া রহমান কখনো পরিবারতান্ত্রিক রাজনীতি করেন নাই, কখনো তিনি দুর্নীতি রাজনীতি করেন নাই, কখনো স্বজনপ্রীতির রাজনীতি করেন নাই। এমনকি উনি যখন, আমার মনে আছে, বঙ্গভবনে কোনো এক মিটিং এ কথা বলতে গিয়ে একজন বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছিল, উনি বলছিলেন এই তোমার মৃত ব্যক্তিকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না। আজকে এই কথাগুলি তো আসে না। সবাই বলে আজকে আমাদের কথা হলো কি যে উনি তো বঙ্গবন্ধুর জায়গায়, এটা অস্বীকার করার উপায় নেই। তার অনেক সমালোচনা আছে, বাকশাল করেছিলেন। আমরা এখানে যারা আছি সবাই একমত তার এই পদক্ষেপের বিরুদ্ধে, এটা আমরা গ্রহণ করতে পারি নাই। আমার মনে পড়ে জাদুভাইয়ের কথা সেদিন আমার এখনো কানে ভাসে যে বঙ্গবন্ধু আত্মহত্যা করেছেন, তার মানে উনি বাকশাল করে গণতন্ত্রের পথ রুদ্ধ করে দিয়ে উনি আজকে তার এই অবস্থা হয়েছিল। মোশতাক গংরা সে সুযোগ পেয়েছিল। আজকে উনি যদি, হয়তো তার পাল্টা যুক্তি থাকতে পারে যে বঙ্গবন্ধু বলেছিলেন যে সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। উনি আওয়ামী লীগের নেতাদের উপর আস্থা ভরসা রাখতে পারেন নাই বলে বাকশাল করেছিলেন। এটা পাল্টা যুক্তি আসতে পারে, আমি প্রসঙ্গে আমি যাই না, সেটা অন্য কথা। আমি যেই কথাটা মেসেজটা দিতে চাচ্ছি যে জিয়াউর রহমান এদেশের রাজনীতিতে একটি পরিবর্তন এনেছেন, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে দুই দলের যে ব্লেম গেম পলিটিক্সটা, যে এইটা থেকে জাতি কিন্তু বিরক্ত, এবং এই জাতি এর থেকে রেহাই চায়। দুই দলের বৈরী রাজনীতির কারণে রাজনীতির যে অসুস্থ পরিবেশ, এই অসুস্থ পরিবেশ থেকে মুক্ত চায়। এটা অস্বীকার করার উপায় নাই যে বিএনপি আজকে একটি শক্তিশালী দল, জনগণের দল, কিন্তু বেগম খালেদা জিয়া যে দলটিকে ধরে রেখেছিলেন সেই সময় আমি এবং কাশেম ভূমিকা রেখেছিলাম। যদিও পরবর্তীতে আমরা দুইজন এরশাদ সাহেবের সাথে এসে রাজনীতি করেছি, এটা হলো ইতিহাস। কিন্তু পরবর্তীতে বিএনপি ক্ষমতায় 90-এর পর ক্ষমতায় আসার পর তার রাজনীতির গুণগত মানটা বজায় রাখতে পারে নাই। প্রসঙ্গক্রমে বলতে হয় আমরা সেই প্রোডাক্ট, আমি আর কাশেম চৌধুরী, আমরা অহংকারের সাথে গর্বের সাথে বলতে চাই ছাত্র রাজনীতি নিয়ে যে আমরা দুইজন রিকশায় করে রাজনীতি করেছি। অবশ্য তখন মাহমুদুর রহমান মান্না ভিপি ছিলেন, আমি ভিপি ইলেকশন করেছিলাম, আমি ফেল করেছি। কিন্তু এই স্বাধীনতার পর
এই জিয়াউর রহমানের সময় একমাত্র স্বচ্ছ সুন্দর একটি গ্রহণযোগ্য একটি ডাকসু নির্বাচন কিন্তু আমরা এই জাতীয়তাবাদী ছাত্র দল আমরা দিতে পেরেছিলাম। আজকে অহংকারের সাথে বলতে হয়, কিন্তু আমার দুঃখের কথা হয় আমরা যে ছাত্র দলকে আমরা জাদু ভাইয়ের অনুপ্রেরণায় জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় একটি রাজনীতি নিয়ে একটি দর্শন নিয়ে জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে ছাত্রদের কথা বলে যে দলটাকে আমরা দাঁড়া করালাম, ডাকসুতে আমরা ভালো রেজাল্ট না করলেও হলগুলিতে আমরা বিজয় লাভ করলাম, কিন্তু এই পরবর্তী ছাত্র নেতৃবৃন্দ যারা এসেছেন 90-র পরে বিশেষ করে তারা আমাদের এই যে এখানে যারা আছেন আমরা 3 জন বিশেষ করে, আমি মাওলা ভাইকে অবশ্য অ্যাড্রেস করি নাই, দুঃখিত। মাওলা ভাই গণদলের চেয়ারম্যান, উনি আমারও রাজনীতির সহযোদ্ধা একজন একসাথে করেছি আমরা 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 জাতীয় পার্টি করেছি। দুঃখের সাথে বলতে হয় যে আমাদেরকে তারা, আমরা যে প্রতিষ্ঠাতাদের কারণে আজকে এই ছাত্রদল হয়েছিল তাদেরকে তারা স্বীকার করে না। শুধু তাই নয়, আজকে এই যে রাজনীতির দৈন্যদশা, আমি প্রেসিডেন্ট ছিলাম, কাশেম চৌধুরী সেক্রেটারি ছিল, আজকে তখন আমরা রিক্সা করে যাইতাম, মধুর ক্যান্টিনে যাইতাম, আর আজকে ছাত্রলীগ বলেন আর ছাত্রদল বলেন, যখন যারা ক্ষমতায় থাকে তারা প্রাডো গাড়ি নিয়ে ঢুকে 100 মোটরসাইকেল সামনে থাকে, এটা জীবনে আমরা কল্পনাই করতে পারিনি। আজকে জাদু ভাইয়ের এই স্মরণ সভায় এটা বলার উদ্দেশ্য হলো যে আমাদের সময় যে মূল্যবোধটা ছিল, আমরা যে নীতি নৈতিকতা নিয়ে রাজনীতিটা করেছি, আজকে সেটা কোথায় উলণ্ঠিত সেটা। আর এটা গেল একটা দিক। যদিও এইবারে একটা ডাকসু নির্বাচন হয়েছে, সেটাও প্রশ্নবিদ্ধ। বেচারা ভিপি নূর ভিপি হয়েছে, আজকে সবাই ছাত্রলীগ মিলে তারে পিটায়। এইভাবে তো হতে পারে না। এবং ছাত্র রাজনীতি আজকে মেধা মননের বিকাশ, ছাত্র শিক্ষক সুসম্পর্ক এবং ছাত্ররা জাতির বিবেক। 52 সালে আমরা আন্দোলন করেছি, আমরা 62 শিক্ষা আন্দোলন, 66 আন্দোলন, 69, 71 ছাত্রদের একটা ঐতিহ্যময় ভূমিকা ছিল। আজকে সেটা আমরা আজকে সেটা ভুলণ্ঠিত হয়েছে যারা ক্ষমতায় থাকে তাদের কারণে। কারণ আজকে জাতীয়তাবাদী ছাত্র দল এই 90-এর পরে, আমি নাম না বলে এখানে আমার সহকর্মীরা আছে বুঝতে পারবেন যে কি হয়েছে। ছাত্র দল আজকে 32টা ফ্ল্যাটের মালিক হয়ে গেল 90 সনে ছাত্র দলের এক নেতা, যে তার টিন নাই, ক্ষমতায় এসে জাতীয় পার্টির লোকদেরকে ধরে 32টা ফ্ল্যাটের মালিক হয়ে গেল। আমি উদাহরণ বলতেছি, এই যে নৈতিক অধঃপতন, পরবর্তীতে এটা এরপরে আওয়ামী লীগ আসলো, এটা আরো বাড়লো, এরপরে বিএনপি আসলো, আরো বাড়লো, এরপরে আবার এখন 12 বছর ধরে আওয়ামী লীগ আছে। এখন এটা তো মানে আর বলার অপেক্ষা রাখে না এখন কি অবস্থা। আজকে জি.কে. শামীম, আজকে সম্রাট, আজকে শাহেদ থেকে আরম্ভ করে এই যে অবস্থা, আজকে এই কথা অস্বীকার করার উপায় নাই যে শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, উনি যথেষ্ট উন্নয়ন করেছেন। উন্নয়ন তো আইয়ুব খানও করেছিলেন, উন্নয়ন তো আমাদের নেতার সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদও করেছিলেন। তো ওনারা তো টিকেন নাই, জনগণ তো ওনাদেরকে রাখতে পারেন নাই। উন্নয়ন টেকসই উন্নয়ন। তাহলে আজকে কি, যেখানে স্বচ্ছতা থাকবে না, জবাবদিহিতা থাকবে না, সুশাসন থাকবে না, আইনের শাসন থাকবে না সেখানে, এবং গণতান্ত্রিক স্পেস থাকবে না, রাজনীতি করার স্পেস থাকবে না, সেখানে আজকে এটা টেকসই একটা গণতন্ত্র হতে পারে না। আজকে আমি তাই বলি, নির্বাচিত হলেই গণতান্ত্রিক হওয়া যায় না। ধরে নিলাম রাতে নির্বাচন হয় নাই, ধরে নিলাম এই আওয়ামী সরকার নির্বাচিত, কিন্তু নির্বাচিত হয়ে তাদের আচরণ গণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক মূল্যবোধের আচরণ নয়। তাই আমি বিশ্বাস করতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন প্রাকৃতিক নিয়মে আল্লাহ তাকে শতায়ু করুন, আল্লাহ তাকে আরো করুন, কিন্তু শি ইজ নট দ্য লাস্ট প্রাইম মিনিস্টার, সে কিন্তু শেষ প্রধানমন্ত্রী না। সুতরাং এইটা যদি তার বোধতা হয়, আজকে এই করোনা আমাদের জন্য একটা মেসেজ যে আমরা প্রকৃতির সাথে কি অন্যায় করেছি, আমরা মানুষের সাথে কি অন্যায় করেছি, আমরা কত বড় বৈষম্যের সৃষ্টি করেছি। আজকে সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে, এবং সেই আত্মবিশ্লেষণ মধ্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আরেকটি কথা বলি, আমরা নৈতিকতাহীন একটা সমাজে বাস করতেছি, আমরা একটি নষ্ট সমাজে বাস করতেছি। আমরা আজকে সেই নষ্ট সমাজকে ফিরিয়ে আসতে হলে আমাদের ইসলামিক মূল্যবোধের কথা যেটা বলি, কোরআনকে চর্চা করতে হবে, কোরআনকে জানতে হবে। আমরা সেই কোরআনকে আলোকিত হয়ে আমাদের জীবনকে পরিচালিত করলে আপনি সমাজকে পরিবর্তন করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি
আপনার আজকে এই দুই দলের বলে আমাকে অনেকে বলে, মিলন ভাই এই আওয়ামী লীগ বিএনপির বাড়িতে কিছু দেখি না। আমি বলছি আমি মনে করি আমি পদধ্বনি শুনতে পাচ্ছি সেই প্লাবনের, যে প্লাবনে অন্যায় ভেসে যাবে। আমি পদধ্বনি শুনতে পাচ্ছি যে প্লাবনের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতা বাংলাদেশকে নেতৃত্ব দিবে আগামী দিনের গ্রহণযোগ্য সেই মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আলোকিত বাংলাদেশকে, এবং সেই প্লাবনে ধুয়ে মুছে যাবে সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচার। আমরা সেটা আমরা চাই না। যদি না মাননীয় প্রধানমন্ত্রী আজকে উনি যদি একটি জাতীয় ঐক্যমত তৈরি করে কিছু রিফর্ম করে, আজকে রিফর্মটা কিরকম আপনি বলতে পারেন? আমি 1 মিনিট বলে আমি এই কথা বলি, আমি ফ্লোর দিয়ে দিচ্ছি। আজকে এই 18 কোটি মানুষকে আপনি 300 এমপি দিয়ে চালাতে পারেন না। আপনি বাদল এখানে আছে, অ্যাডভোকেট সাহেব, আপনি লেখা আছে আপনার সংবিধানে যে আপনি বিকেন্দ্রীকরণ করবেন। আজকে ছোট জগন্নাথ বানিয়ে রেখেছেন উপজেলা পরিষদকে। আজকে যেটা এরশাদকে স্বৈরাচার বলুক আর যাই বলুক, এরশাদ ওয়াজ দ্য রিফর্মার। সে রিফর্ম করেছিল দেশের জন্য, যে যাই বলুক, যেভাবে মূল্যায়ন করুক। আজকে সেই বিকেন্দ্রীকরণকে শক্তিশালী করতে হবে। সেটা প্রবেশ হতে পারে, জেলা সরকার হতে পারে, এবং উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ কিংবা আনুপাতিক হারে ভোট, এটা জাতীয় আলোচনার ভিত্তিতে হতে পারে। আমি এই কথাটা বললাম এই কারণে, এই চেঞ্জগুলি না আনলে আপনি বেই উপনিষিক আমলের সেই 300 এমপি ওই খালি মহিলাদের সিট বাড়াইছেন, আপনি 30 জায়গায় 50 করছেন। এটা দিয়ে এই দেশ শাসনীয়ভাবে হবে না। আজকে শেখ হাসিনাকে সরাই দিয়া আমি গোলাম সারা মিলন আর কাশেম চৌধুরী আর মাওলা ভাই অথবা বাদল সাহেব যদি দায়িত্ব দেওয়া হয়, সেম রেজাল্ট উইল বি হ্যাপেন। সুতরাং উই শুড গো ফর দ্য চেঞ্জ দ্য সিস্টেম। দিস ইজ দ্য রিয়েলিটি। আজকে এই আত্মোপলব্ধি যদি আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় আমরা অনুপ্রাণিত, আমরা যদি সেই জায়গায় যদি আমরা একমত হতে পারি, তাহলে আসেন আমরা একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করি। এমনও হতে পারে যে এই বিএনপি আজকে কিংবা আওয়ামী লীগ, তারা হয় পরিশুদ্ধ আওয়ামী লীগ, পরিবার যেটা কাশেম বলেছে পরিবার তন্ত্রহীন আওয়ামী লীগ, কিংবা বিএনপি বেলাও তাই যে পরিশুদ্ধ বিএনপি, পরিবার তন্ত্রবিহীন বিএনপি যদি হতে পারে। আজকে যখন যার যার মতো ভোট দিবে, আমার ভোট আমি দেব, যাকে ভালো মনে করে তাকে ভোট দিব। তাই আমি শেষে বলতে চাই, মশিউর রহমান জাদু ভাইয়ের জন্মদিনে থাকতেন, আজকে যে জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন, আজকে দেশের অবস্থা কিন্তু এরকম হতো না। তাই আমরা চাই যে আগামীতে আমরা দেশটাকে, যে মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল, আমরা সেটাকে বাস্তবায়ন করতে, না হলে ইতিহাসের কাঠ করে আমাদেরকে জানতে হবে। কারণ এই প্রজন্ম কিন্তু রাজনীতিতে আসতে চাচ্ছে না। এই প্রজন্মকে আজকে মেধা সম্পন্ন যারা, তাদেরকে আনতে হবে, এবং আমাদের রাজনীতিতে পরিবর্তন, গুণগত পরিবর্তন আমাদের আনতে হবে। অর্থাৎ একটি সাংস্কৃতিক জাগরণ, নৈতিক জাগরণ আজকে যদি আমরা ঘটাতে না পারি, তাহলে আমাদের অনেক আরো এই মেসেজ তো খালি এখন কি আসছে, কি বলে এটাকে, কোভিড-19, এরপরে আর কি আসতেছে দেখেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবুল গোলাম সোরা মিলন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমরা এখন এটিএম গোলাম মাওলা চৌধুরীর কাছে চলে যাব। আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে। মাওলা ভাই তার বক্তব্য আসলে শেষ করতে পারে নাই মিলন ভাই, ইন্টারনেট বিরক্তির কারণে। মাওলা ভাই তারা 2-3 মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করবেন, তারপরে আমরা, কারণ আমাদের অনুষ্ঠানের সময়সূচি 1.5 ঘন্টা ছিল, অলরেডি আমরা 2.5 ঘন্টা পার করে ফেলেছি। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আলোচকবৃন্দ, বিশেষ করে কাশেম ভাইয়ের বিপ্লবী চেতনা, এটি আসলে মাঠের বক্তব্য। আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি নতুন চিন্তার সূচনা আমাদের মধ্যে হবে। আমরা মাওলানা ভাসানী মশিউর রহমান জাদু মিয়ার প্রদর্শিত পড়তে, যেটি একেবারে প্রথম দিকে গোলাম মাওলা চৌধুরী সাহেব বলেছেন যে একটি সাচ্চা দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী শক্তির, নতুন শক্তির অদ্ভুত ব্যতীত বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তির কোনো পথ নেই। সেই জায়গাটি যদি আমরা প্রবীণ এবং আপনারা যে রাজনীতি এবং আমরা যারা এই যে মাঝামাঝি যারা পর্যায়ে আছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম, এই 3টা প্রজন্মকে যদি আমরা একত্রিত করে একটি নতুন শক্তির উদ্বুদ্ধ ঘটাতে পারি, নিশ্চয়ই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেমন রক্ষা হবে,
বাংলাদেশের জনমানুষেরও মুক্তি হবে। আমি গোলাম মাওলা চৌধুরীকে তার অসমাপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ গোলাম মোস্তফা ভূঁইয়া সাহেবকে। আবারও আপনাকে অভিনন্দন, আজকে আপনার জন্মদিন। জন্মদিনে গণদলের পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে হ্যাপি বার্থডে। তো ঠিক আপনার আগামী দিন যেন আপনার সুন্দর হয়, গণতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মাণে আপনার ভূমিকা থাকবে, সাহসী ভূমিকা অতীতে যেভাবে ছিল সেই প্রত্যাশা করি। আমি যে কথাটা আলোচনার শুরুতেই আমাদের গোলাম সরোয়ার মিলন ভাই ছিলেন না, ওনাকে অভিনন্দন জানাই এই কারণে উনি সত্যটা অপকটে স্বীকার করেছেন। তিনি সরকারের পার্টনার হয়েও, আজকের এই সরকারের পার্টনার হয়েও তিনি কিছু সত্য কথা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলেছেন, এই জন্য অভিনন্দন। আমি অভিনন্দন জানাই কাসেম চৌধুরী সাহেবকে তার বিপ্লবী ভাষণের জন্য। আমি অভিনন্দন জানাই আমাদের শাহ আহমদ বাদলকে ওনার গঠনমূলক ঐতিহাসিক বক্তব্য তুলে ধরার জন্য। আমার ভাই মহসিন নাই, তারপরেও কথাগুলো বলবো। মহসিনেও কিছু কথা প্রশ্নের অবতারণা রেখে গেছেন। আজকে জাদু ভাইয়ের জন্মদিনের আলোচনা সভায় আমি আবারও, সবাই বলছেন জাদু ভাইয়ের জাদুর যে রাজনীতি ছিল, রাজনীতি যে জাদু ছিলেন, আজকে একটি পয়েন্ট আমার একটু বলা দরকার। যে পয়েন্টটা হলো, আমাদের দেশে 62টি ব্যাংক আছে। আমাদের দেশে 62টি ব্যাংক আছেন। এই ব্যাংকে আপনার সফটওয়্যার ব্যবহার হয়। আমাদের প্রধানমন্ত্রী তিনি বারবার নির্দেশ দিয়েছিলেন যে দেশীয় সফটওয়্যার ব্যবস্থা ব্যবহার করার জন্য, কিন্তু 62টি ব্যাংকের প্রায় 60% বিদেশি কোর ব্যাংকিং ব্যবস্থা চালু রেখেছেন। এতে প্রায় প্রতি বছর বাংলাদেশের 500 থেকে 600 কোটি টাকা চলে যাচ্ছেন। সে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের যারা বলেন কথায় কথায় বন্ধু রাষ্ট্র ভারত। ভারতীয়দের এই সফটওয়্যার ব্যবহারের মধ্য দিয়ে আমাদের ব্যাংকিং খাতটাকে, আমাদের অর্থনীতিকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ থাকার পরও এটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। কেন করা হয় নাই? আজকে যারা প্রাইভেট ব্যাংকগুলোর মালিক তারা কারা? তারা আজকের শাসক গোষ্ঠীর দলীয় লোকজন, পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী, তারা এর মালিক। তারপরেও তার দলীয় প্রধানের নির্দেশ অমান্য করা হচ্ছে, জাতীয় স্বার্থকে বিসর্জন দিচ্ছেন। আজকে যদি জাদুভাই বেঁচে থাকতেন, এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমার দেশের অর্থনীতিকে অন্যের হাতে তুলে দেওয়া, আমাদের ব্যাংকিং ব্যবস্থার যে সব গোপনীয়তা অন্যদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ হতো। আমি এই প্রতিবাদ হওয়ার জন্য আমি বারবার বলেছি, এর আগেও বলছি, মিলন ভাই বলছেন যে জাতীয় ঐক্যের কথা, শুধু জাতীয় ঐক্য হলে হবে না। আসেন মিলন ভাই, আপনারা সরকারের পার্টনার থেকে বের হয়ে এসে একটা সাচ্চা জাতীয়তাবাদী শক্তির ঐক্য গড়ে তুলি। তাহলে মরহুম মশিউর রহমান জাদু ভাই, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষণ প্রদর্শিত পথ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অঙ্গীকারকে রাজনীতিটা শুরু করেছিলেন, সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবো। আরেকটি কথা, আমার এক ভাই মহসিন ভূঁইয়া বারবার বলেছেন, তিনি
আওয়ামী লীগের সম্বন্ধে বলেছেন, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বলেছেন, যাতে আজকের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলেছেন। মিলন ভাই একটা অপ্রিয় হইল সত্য কথা বলেছেন, বিএনপি আজকে একটা গণমানুষের দলে রূপান্তরিত হয়েছেন, তাদের সাংগঠনিক শক্তি অনেক বেশি। কিন্তু আমি যেটা বিশ্বাস করতে চাই, সাচ্চা জাতীয়তাবাদী শক্তির ঐক্য যদি গড়ে উঠে, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মশিউর রহমান জাদুভাইদের মতন নেতাদের এদের আদর্শকে ধারণ করে দেশপ্রেমকে আঁকড়িয়ে ধরে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে পরিবারতন্ত্র, দলতন্ত্র, দলবাজি এটা বিলুপ্তি ঘটানো সম্ভব। কিন্তু সেইখানে রাজনীতি, আজকের যেই বৃহত্তম যে দুইটি রাজনৈতিক দল, অফিসিয়াল বিরোধী দল যেটা জাতীয় পার্টি, এই তিনটা রাজনৈতিক দলের মূল নেতৃত্ব যদি পরিবারতন্ত্রের বাইরে বেরিয়ে আসতে পারে, দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারে, দলতন্ত্র থেকে যদি বেরিয়ে আসতে পারে, দলবাজি থেকে যদি বেরিয়ে আসতে পারে, নেতৃত্ব আসবে। তাহলে রাজনৈতিক নেতাদের হাতে নেতৃত্ব যখনই আসবে, তখনই দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারবে। সেই কারণে আজকে আমি সময় অনেক আলোচনা, অনেক সময় চলে গেছেন, আজকে জাদুভাইয়ের এই জন্মবার্ষিকীর এই আলোচনা সভায় আমি সবাই আহ্বান জানাবো, দুর্নীতির ঊর্ধ্বে উঠে, পরিবারতন্ত্রের ঊর্ধ্বে উঠে, দলবাজির ঊর্ধ্বে উঠে সাচ্চা জাতীয়তাবাদী শক্তির যদি ঐক্য গড়ে তুলতে পারেন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যে আমার কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যে চেতনা আমাদের ছিল, সেই চেতনাকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, যে কথাটা বারবার বিভিন্ন বক্তারা নিয়ে এসেছেন, নতুন প্রজন্ম রাজনীতিতে আগ্রহী নয়, ছাত্র সমাজ রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। আমি বিশ্বাস করতে চাই, স্বচ্ছ রাজনীতি যদি আমরা দিতে পারি, সুস্থ ধারার রাজনীতি যদি আমরা দিতে পারি, আমরা যদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, আমাদের সার্বভৌমত্বকে যদি সুসংহত করতে পারি, সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের ন্যায্য হিস্সা পানির দাবিতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আগামী প্রজন্ম এবং ছাত্র সমাজ সহ যারা সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাস করে তারা সম্পৃক্ত হবেন একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ। স্বাধীনতার যে মূল চেতনা ছিল, সেই চেতনার বাংলাদেশ আমরা যদি করতে পারি, তাহলে সবাই রাজনীতিতে আবারও ঐক্যবদ্ধ হবেন। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে একটি স্বচ্ছ রাজনীতি, সুস্থ ধারার রাজনীতি যদি আমরা দিয়ে যেতে পারি, আমরা ঐক্যবদ্ধ হয়ে দিয়ে যেতে পারি, তাহলে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে, সহ আলোচক বৃন্দ এবং সঞ্চালক সহ আজকের এই অনুষ্ঠান যারা শুনছেন, যারা শুনবেন, দেশে এবং বিদেশে যারা আছেন, সবাইকে আমাদের গণদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করতে চাই। খোদা হাফেজ।
ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, আমরা প্রায় শেষ পর্যায়ে, মাত্র 1 মিনিট সময় আছে আমাদের হাতে। সর্বশেষ 30 সেকেন্ডে যেটি আমরা বলতে চাই, আসুন করোনা পরবর্তী একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায়, একটি স্বজনপ্রীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের হাতে নিয়ে আসার প্রত্যয়ে আমরা নতুন সংগ্রাম তৈরি করি, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করি। এই কথাগুলি বলে আপনারা দীর্ঘ সময় আমাদের সাথে যারা ছিলেন এবং পরবর্তীতে আমাদের রেকর্ডিং যারা শুনবেন, তাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে, জাতীয় নেতা মশিউর রহমান জাদু মিয়ার অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা জানিয়ে, মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রদর্শিত পথে জাতীয় ঐক্য প্রত্যাশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। শুভেচ্ছা। থ্যাংক ইউ। সবাইকে